হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি আপকামিং যে পরীক্ষা আসতে চলেছে সেই জন্য ইতিহাসের একটি ম্যারাথন ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসটির মধ্যে সমস্ত কিছু সিলেবাসটাকে কমপ্লিট করা আছে। তো আশা করি দেখলে এখান থেকে ইতিহাসের কিন্তু প্রত্যেকটা টপিক তোমাদের ধরে ধরে ক্লিয়ার হয়ে যাবে এই কোশ্চেনগুলি যদি তোমরা আয়ত্ত করতে পারো। তো বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি চলে যাচ্ছি কোশ্চেন অ্যান্সারে। প্রথমে আমরা আলোচনা করব নাম্বার 1 প্রাগৈতিহাসিক যুগের কিছু প্রশ্নোত্তর নিয়ে। তো ফার্স্ট কোশ্চেন আছে, প্রাগৈতিহাসিক যুগকে প্রধানত কিসের ভিত্তিতে ভাগ করা হয়েছে? তো পাথরের হাতিয়ারের প্রকারভেদের ভিত্তিতে প্রাগৈতিহাসিক যুগকে ভাগ করা হয়েছে, যেমন প্যালিওলিথিক, মেসোলিথিক ও নিওলিথিক যুগ। নেক্সট নাম্বার 2 বলেছে নিওলিথিক যুগের দুটি গুরুত্বপূর্ণ আবিষ্কারের নাম লেখো। তো নিওলিথিক যুগের দুটি গুরুত্বপূর্ণ আবিষ্কারের নাম হচ্ছে কৃষিকার্যের সূচনা ও চাকার ব্যবহার। নেক্সট আমরা সিন্ধু সভ্যতা নিয়ে কিছু প্রশ্নোত্তরে আলোচনা করব। নাম্বার 1 সিন্ধু সভ্যতার দুটি প্রধান নগরের নাম লেখো। তো সিন্ধু সভ্যতার দুটি প্রধান নগরের নাম হচ্ছে হরপ্পা ও মহেঞ্জোদারো। নেক্সট মহেঞ্জোদারোর গ্রেট বাথ কি প্রমাণ করে? তো মহেঞ্জোদারোর এই যে গ্রেট বাথ, এটি ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে স্নান পরিচ্ছন্নতার প্রতি তাদের উন্নত ধারণা ও নগর পরিকল্পনার দক্ষতা প্রমাণ করে। নেক্সট লোথাল ও ধোলাভিরা শহর দুটি কোন বিশেষ বৈশিষ্ট্যের জন্য গুরুত্বপূর্ণ? তো লোথাল ও ধোলাভিরা এই দুটি শহর, লোথাল ছিল একটি বন্দর নগরী এবং ধোলাভিরায় উন্নত জল সংরক্ষণ ও নিষ্কাশন ব্যবস্থা ছিল। নেক্সট বৈদিক যুগ সংক্রান্ত কিছু প্রশ্নোত্তর দেখব। বলা হচ্ছে আদি বৈদিক ও পরবর্তী বৈদিক যুগের প্রধান অর্থনৈতিক ভিত্তি কী ছিল? তো আদি বৈদিক যুগের প্রধান ভিত্তি ছিল পশুপালন এবং পরবর্তী বৈদিক যুগে কৃষিকাজ ছিল প্রধান ভূমিকা। নেক্সট পরবর্তী বৈদিক যুগে সমাজে কোন নতুন ধারণার উদ্ভব হয়? তো জন বা উপজাতি এই থেকে জনপদ ও রাষ্ট্রের ধারণার বিকাশ ঘটে এবং বর্ণাশ্রম প্রথা কঠোর হয়। নেক্সট এবারে আমরা বৌদ্ধ ও জৈন ধর্ম থেকে প্রশ্নোত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন বলা হচ্ছে বৌদ্ধ ধর্মের চতুরার্য ও সত্য ও অষ্টাঙ্গিক মার্গের প্রবক্তা কে? তো বৌদ্ধ ধর্মের চতুরার্য, সত্য ও অষ্টাঙ্গিক মার্গের প্রবক্তা হচ্ছেন গৌতম বুদ্ধ। নেক্সট জৈন ধর্মের ত্রিরত্ন কি? তো জৈন ধর্মের ত্রিরত্ন হল সম্যক দর্শন, সম্যক জ্ঞান ও সম্যক চরিত্র। নেক্সট জৈন ধর্মের দুটি প্রধান শাখার নাম লেখো। তো জৈন ধর্মের দুটি প্রধান শাখা হচ্ছে শ্বেতাম্বর ও দিগম্বর। এবারে আমরা মহাজনপদ ও মগধ সংক্রান্ত কিছু আলোচনা করব প্রশ্নোত্তর। তো প্রথম প্রশ্ন বলছে ষোড়শ মহাজনপদ কোন সময়ে গড়ে উঠেছিল? তো ষোড়শ মহাজনপদ গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। নেক্সট মগধ রাজ্যের উত্থানের 3টি কারণ উল্লেখ করো। তো মগধ রাজ্যের উত্থানের 3টি কারণ হচ্ছে 1 অনুকূল ভৌগোলিক অবস্থান, 2 লোহার খনিজ সম্পদের প্রাচুর্য এবং 3 বিম্বিসার ও অজাতশত্রুর মতো শক্তিশালী শাসক। এবারে আমরা মৌর্য সাম্রাজ্য থেকে প্রশ্নোত্তর আলোচনা করব। নাম্বার 1 চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? তো চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ বংশের শেষ রাজাকে পরাজিত করে, অর্থাৎ ধননন্দকে পরাজিত করে চাণক্যের সহায়তায় তিনি সিংহাসনে আরোহণ করেন বা মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। নেক্সট সম্রাট অশোকের ধম্মনীতি গ্রহণের কারণ কি ছিল? তো সম্রাট অশোকের ধম্মনীতি গ্রহণের কারণ ছিল কলিঙ্গ যুদ্ধের ভয়াবহ রক্তপাত ও ধ্বংস দেখে তিনি অনুতপ্ত হন এবং শান্তি ও নৈতিক শাসনের নীতি হিসেবে ধম্ম গ্রহণ করেন। নেক্সট মৌর্য যুগের একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শনের নাম লেখো। তো মৌর্য যুগের একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শনের নাম হচ্ছে সাঁচি স্তূপ বা অশোকের শিলাস্তম্ভ। নেক্সট এবারে আমরা মৌর্য পরবর্তী যুগ সম্পর্কে কিছু প্রশ্নোত্তর আলোচনা করব। নাম্বার 1 কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন এবং তার সময় কোন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে? তো কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন রাজা কনিষ্ক এবং তার রাজত্বকালে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি বা সম্মেলন অনুষ্ঠিত হয়। মনে রাখবে যে কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে কনিষ্ক এবং কনিষ্কের রাজত্বকালে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি বা সম্মেলন অনুষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন কুষাণ যুগে কোন শিল্পরীতি বিখ্যাত হয়? তো কুষাণ যুগে গান্ধার শিল্পরীতি অর্থাৎ
গ্রেকো বৌদ্ধ শিল্প যেটাকে বলা হয় সেটা শিল্পরীতিটা বিখ্যাত হয়েছিল। এবারে আমরা গুপ্ত সাম্রাজ্য নিয়ে কিছু প্রশ্নোত্তর আলোচনা করব। নাম্বার 1, গুপ্ত যুগকে ভারতের স্বর্ণযুগ বলা হয় কেন? কেননা এই যুগে সাহিত্য অর্থাৎ সাহিত্যে একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন এই যুগে কালিদাস, বিজ্ঞানে ছিলেন আর্যভট্ট এবং শিল্পের দিক থেকে ছিল অজন্তা চিত্রকলা, এটা একটা চিত্রকলার উদাহরণ, ও সংস্কৃতির চরম বিকাশ ঘটেছিল এই যুগে। সেই জন্য গুপ্ত যুগকে কিন্তু স্বর্ণযুগ বলা হয়, কারণ এই যুগে সাহিত্য ক্ষেত্রে, বিজ্ঞান ক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, সংস্কৃতি ক্ষেত্রে কিন্তু বিপুল উন্নতি ঘটেছিল। নেক্সট, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয় কেন? তো সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ন কারণ তার ব্যাপক সামরিক বিজয়াভিযান ও ভারতের বিশাল অংশ জয়ের কারণে। নেক্সট, আমরা গুপ্ত পরবর্তী যুগ ও দক্ষিণ ভারত নিয়ে কিছু প্রশ্নোত্তর আলোচনা করব। হর্ষবর্ধনের সময় কোন বিখ্যাত চীনা পরিব্রাজক ভারতে ভ্রমণে আসেন? তো হর্ষবর্ধনের সময় যে বিখ্যাত চীনা পরিব্রাজক ভারতে ভ্রমণে আসেন তিনি হচ্ছেন হিউয়েন সাং। নেক্সট, দক্ষিণ ভারতের চোল বংশ কোন ক্ষেত্রে বিশেষ খ্যাতি অর্জন করেছিল? তো দক্ষিণ ভারতের চোল বংশ মন্দির স্থাপত্য ও শিল্পের ক্ষেত্রে বিশেষ খ্যাতি অর্জন করেছিল। বিশেষ করে তাঞ্জাবুরের বৃহদীশ্বর মন্দির এই সময় কিন্তু বিখ্যাত একটি স্থাপত্য শিল্পের উদাহরণ ছিল। এবারে আমরা ইতিহাস রচনার উপাদান ও প্রাগৈতিহাসিক যুগ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। নাম্বার 1, মুদ্রা রাক্ষস নাটকটি কোন মৌর্য শাসকের উত্থানের কথা বলে? তো মুদ্রা রাক্ষস নাটকটি চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থানের কথা বলে। নেক্সট, নাম্বার 2, মেসোলিথিক যুগ বা মধ্যপ্রস্তর যুগ কোন ধরনের প্রস্তর সরঞ্জাম দ্বারা চিহ্নিত? তো মেসোলিথিক বা মধ্যপ্রস্তর যুগ যে ধরনের প্রস্তর সরঞ্জাম দ্বারা চিহ্নিত তা হচ্ছে মাইক্রোলিথ বা ক্ষুদ্র প্রস্তর সরঞ্জাম। নেক্সট, নাম্বার 3, কাকে ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয়? তো ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় আলেকজান্ডার কানিংহামকে। নেক্সট, নাম্বার 4, কলহন রচিত রাজতরঙ্গিনী গ্রন্থের মূল বিষয়বস্তু কি? তো কলহন রচিত রাজতরঙ্গিনী গ্রন্থের মূল বিষয়বস্তু হচ্ছে কাশ্মীরের রাজাদের ইতিহাস। নেক্সট, নাম্বার 5, গ্রিক রাষ্ট্রদূত মেগাস্থিনিসের ইন্ডিকা গ্রন্থটি কোন ভারতীয় শাসকের সময় ও প্রশাসন সম্পর্কে তথ্য দেয়? তো গ্রিক রাষ্ট্রদূত মেগাস্থিনিসের ইন্ডিকা গ্রন্থটি যে ভারতীয় শাসকের সময় ও প্রশাসন সম্পর্কে তথ্য দেয় তিনি হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট, নাম্বার 6, সংস্কৃত ভাষায় লেখা প্রাচীনতম শিলালিপি কোনটি? তো সংস্কৃত ভাষায় লেখা প্রাচীনতম শিলালিপি হচ্ছে শক শাসক রুদ্রদামনের জুনাগড় শিলালিপি। মনে রাখবে, শক শাসক রুদ্রদামনের জুনাগড় শিলালিপি হচ্ছে প্রাচীনতম শিলালিপির উদাহরণ সংস্কৃত ভাষায় যেটা লেখা ছিল। নেক্সট, নাম্বার 7, তাম্রপ্রস্তর যুগ বা চ্যালকোলিথিক এজ বলতে কি বোঝায়? তো তাম্রপ্রস্তর যুগ বলতে একই সাথে তামা ও পাথরের সরঞ্জাম ব্যবহারের যুগকে বলা হয়। নেক্সট, নাম্বার 8, পুরাতন প্রস্তর যুগের চিত্রকলার জন্য ভারতের কোন প্রত্নস্থলটি সবচেয়ে বিখ্যাত? তো পুরাতন প্রস্তর যুগের চিত্রকলার জন্য ভারতের যে প্রত্নস্থলটি সবচেয়ে বিখ্যাত তা হচ্ছে মধ্যপ্রদেশের ভীমবেটকা। নেক্সট, নাম্বার 9, প্রত্নতত্ত্বে ইনসিটু পরিভাষাটির অর্থ কী? তো প্রত্নতত্ত্বে ইনসিটু পরিভাষাটির অর্থ হচ্ছে কোনো প্রত্নবস্তু তার আসল বা মূল স্থানে সংরক্ষিত রাখা, অর্থাৎ খননের সময় যেখানে পাওয়া গেছে সেখানেই রাখা। নেক্সট, নাম্বার 10, নিওলিথিক যুগে মানুষ সর্বপ্রথম কোন ধাতুর ব্যবহার শেখে? তো নিওলিথিক যুগে মানুষ সর্বপ্রথম যে ধাতুর ব্যবহার শিখেছিল তা হচ্ছে তামা। নেক্সট, এবারে আমরা সিন্ধু সভ্যতা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নেব। নাম্বার 1, সিন্ধু সভ্যতার কোন স্থানটি দুর্গবিহীন শহর হিসেবে পরিচিত, অর্থাৎ আনফোর্টিফাইড? তো সিন্ধু সভ্যতার যে স্থানটি দুর্গবিহীন শহর সেটা হচ্ছে চানহুদারো। নেক্সট, নাম্বার 2, সিন্ধু সভ্যতার লোকেরা কোন গৃহপালিত পশুটি সম্পর্কে সম্ভবত অজ্ঞাত ছিল বা জানতো না? তো সিন্ধু সভ্যতার লোকেরা ধরা হয় যে তারা ঘোড়ার ব্যবহার সম্পর্কে জানতো না বা অজ্ঞাত ছিল। নেক্সট, নাম্বার 3, সিন্ধু সভ্যতার ধোলাভিরা স্থানটি কিসের জন্য বিশেষভাবে বিখ্যাত? তো সিন্ধু সভ্যতার ধোলাভিরা স্থানটি উন্নত জল সংরক্ষণ ব্যবস্থা ও বাঁধ নির্মাণের জন্য বিখ্যাত। মনে রাখবে, ধোলাভিরা উন্নত জল সংরক্ষণ ব্যবস্থা ও বাঁধ নির্মাণের জন্য বিখ্যাত। নেক্সট,
নাম্বার 4, বিখ্যাত পশুপতি শিল বা পশুপতি সিল বলা হচ্ছে এটি সিন্ধু সভ্যতার কোন স্থান থেকে আবিষ্কৃত হয়? তো পশুপতি শিল এটি সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারো থেকে আবিষ্কৃত হয়। নেক্সট নাম্বার 5, সিন্ধু সভ্যতার লিপি লেখার শৈলীটি কী নামে পরিচিত? তো সিন্ধু সভ্যতার লিপি লেখার শৈলীটি যে নামে পরিচিত তা হচ্ছে বুস্ত্রোফেডন, যেটা নিয়ম ছিল হচ্ছে একটি লাইন ডান থেকে বামে লেখা হয় এবং পরের লাইনটি বাম থেকে আবার ডানে লেখা হয় এইভাবে। নেক্সট নাম্বার 6, সিন্ধু সভ্যতার অর্থনীতির প্রধান ভিত্তি কী ছিল? তো সিন্ধু সভ্যতার অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কৃষি। নেক্সট নাম্বার 7, সিন্ধু সভ্যতার কোন স্থানটি একটি কৃত্রিম পোতাশ্রয় বা ডকইয়ার্ডের জন্য বিখ্যাত? তো সিন্ধু সভ্যতার যে স্থানটি একটি কৃত্রিম পোতাশ্রয় বা ডকইয়ার্ডের জন্য বিখ্যাত তা হচ্ছে লোথাল। নেক্সট নাম্বার 8, মহেঞ্জোদারো থেকে প্রাপ্ত নৃত্যরত বালিকার মূর্তিটি কোন ধাতু দ্বারা তৈরি? তো মহেঞ্জোদারো থেকে প্রাপ্ত নৃত্যরত বালিকার মূর্তিটি যে ধাতু দ্বারা তৈরি তা হচ্ছে ব্রোঞ্জ। নেক্সট নাম্বার 9, সিন্ধু সভ্যতার শহরগুলোর রাস্তাঘাট ও নগর পরিকল্পনা কোন পদ্ধতি অনুসরণ করে তৈরি করা হতো? তো সিন্ধু সভ্যতার শহরগুলির রাস্তাঘাট ও নগর পরিকল্পনা গ্রিড বা জ্যামিতিক পদ্ধতি অনুসরণ করে তৈরি করা হতো, কেননা রাস্তাগুলো পরস্পরকে সমকোণে ছেদ করত। নেক্সট নাম্বার 10, প্রাচীন মেসোপটেমিয়া লিপিতে সিন্ধু সভ্যতা অঞ্চলটিকে কোন নামে উল্লেখ করা হয়েছে? তো প্রাচীন মেসোপটেমিয়া লিপিতে সিন্ধু সভ্যতা অঞ্চলটিকে যে নামে উল্লেখ করা হয়েছে তা হচ্ছে মেলুহা। এবারে আমরা বৈদিক যুগ সংক্রান্ত কিছু প্রশ্নোত্তর দেখব। নাম্বার 1, ঋগ্বেদের মোট মণ্ডলের সংখ্যা কত? তো ঋগ্বেদের মোট মণ্ডলের সংখ্যা হচ্ছে 10টি। নেক্সট নাম্বার 2, বৈদিক যুগে বলি বলতে কি বোঝানো হতো? তো বৈদিক যুগে বলি বলতে বোঝানো হতো রাজা কর্তৃক প্রজাদের ওপর আরোপিত স্বেচ্ছামূলক কর। নেক্সট নাম্বার 3, বৈদিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী কোনটি? তো বৈদিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী হচ্ছে সিন্ধু নদ। নেক্সট নাম্বার 4, বৈদিক যুগের প্রধান ফসল কি ছিল? তো বৈদিক যুগের প্রধান ফসল ছিল যব বা বার্লি ও গম। এই দুটি ছিল বৈদিক যুগের প্রধান ফসল, মনে রাখবে, যব ও বার্লি, যব বা ও গম। নেক্সট নাম্বার 5, বৈদিক সাহিত্য অনুযায়ী রাজসূয় যজ্ঞের উদ্দেশ্য কি ছিল? তো বৈদিক সাহিত্য অনুযায়ী রাজসূয় যজ্ঞের উদ্দেশ্য ছিল রাজাকে দৈব ক্ষমতা প্রদান করা। নেক্সট নাম্বার 6, বিখ্যাত 10 রাজার যুদ্ধ কোন নদীর তীরে সংগঠিত হয়েছিল? তো বিখ্যাত 10 রাজার যুদ্ধ যে নদীর তীরে সংগঠিত হয়েছিল তা হচ্ছে পারুশনী নদী বা বর্তমানে যেটা রাভি নদী নামে পরিচিত সেই নদীর তীরে। নেক্সট নাম্বার 7, উত্তর বৈদিক যুগে প্রশাসনিক পদ সংগ্রহিত্রী বলতে কাকে বোঝানো হতো? তো উত্তর বৈদিক যুগে প্রশাসনিক পদ সংগ্রহিত্রী বলতে বোঝানো হতো কোষাধ্যক্ষকে, যেটাকে আমরা ক্যাশিয়ার বলি এখন। নেক্সট নাম্বার 8, কোন বেদে জাদুবিদ্যা ও বশীকরণের কথা উল্লেখ রয়েছে? তো যে বেদে জাদুবিদ্যা ও বশীকরণের কথা বলা হয়েছে তা হচ্ছে অথর্ব বেদে। নেক্সট নাম্বার 9, উপনিষদগুলি কিসের উপর ভিত্তি করে রচিত? তো উপনিষদগুলি দর্শন বা বেদান্তের উপর নির্ভর করে রচিত। নেক্সট নাম্বার 10, আর্যদের আদি বাসস্থান আর্কটিক অঞ্চল তত্ত্বটি কে প্রদান করেন? তো আর্যদের আদি বাসস্থান আর্কটিক অঞ্চল তত্ত্বটি প্রদান করেন বাল গঙ্গাধর তিলক। মনে রাখবে, আর্যদের আদি বাসস্থান আর্কটিক অঞ্চল তত্ত্বটি প্রদান করেন বাল গঙ্গাধর তিলক। এবারে আমরা বৌদ্ধ ও জৈন ধর্ম সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। নাম্বার 1, মহাবীর তার প্রথম উপদেশ কোথায় দিয়েছিলেন? তো মহাবীর তার প্রথম উপদেশ দিয়েছিলেন পাভা বা পাভাপুরী নামক স্থানে। নেক্সট নাম্বার 2, বৌদ্ধ ধর্মের ত্রিপিটক কোন ভাষায় রচিত? তো বৌদ্ধ ধর্মের ত্রিপিটক রচিত পালি ভাষায়। নেক্সট নাম্বার 3, বৌদ্ধ ধর্মের প্রথম সংগীতি বা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? তো বৌদ্ধ ধর্মের প্রথম সংগীতি বা সম্মেলন অনুষ্ঠিত হয় রাজগৃহের সপ্তপর্ণী গুহায়। নেক্সট নাম্বার 4, জৈন ধর্মের কোন তীর্থঙ্করকে নারী তীর্থঙ্কর বলে মনে করা হয়? তো জৈন ধর্মের যে তীর্থঙ্করকে নারী তীর্থঙ্কর বলে মনে করা হয় তিনি হচ্ছেন মল্লিনাথ। শ্বেতাম্বর মতে মল্লিনাথকে জৈন ধর্মের প্রথম নারী তীর্থঙ্কর হিসেবে মনে করা হয়। নেক্সট নাম্বার 5, গৌতম বুদ্ধের জন্মের প্রতীক কী? তো গৌতম বুদ্ধের জন্মের প্রতীক হচ্ছে পদ্ম ও ষাঁড়।
নেক্সট নাম্বার 6, জৈন ধর্মের 5টি প্রধান ব্রতের মধ্যে মহাবীর কোনটি যোগ করেছিলেন? তো জৈন ধর্মের 5টি প্রধান ব্রতের মধ্যে মহাবীর যেটি যোগ করেছিলেন সেটি হচ্ছে ব্রহ্মচর্য ব্রত। নেক্সট নাম্বার 7, বৌদ্ধদের বাইবেল নামে পরিচিত গ্রন্থটির নাম কি? তো বৌদ্ধদের বাইবেল নামে পরিচিত গ্রন্থটির নাম হচ্ছে ধম্মপদ। মনে রাখবে, বৌদ্ধদের বাইবেল নামে পরিচিত গ্রন্থটি হচ্ছে ধম্মপদ। নেক্সট নাম্বার 8, শ্বেতাম্বর ও দিগম্বর নামে জৈন ধর্মের বিভাজন কোন সংগীতিতে সুস্পষ্ট হয়? তো শ্বেতাম্বর ও দিগম্বর নামে জৈন ধর্মের বিভাজন যে সংগীতিতে সুস্পষ্ট হয় তা হচ্ছে প্রথম জৈন সংগীতিতে, যা অনুষ্ঠিত হয়েছিল পাটলিপুত্রে। নেক্সট নাম্বার 9, হিনজান ও মহাযান বৌদ্ধ ধর্মের মধ্যে প্রধান পার্থক্য কী ছিল? তো হিনজান ও মহাযান বৌদ্ধ ধর্মের মধ্যে প্রধান পার্থক্য যেটা ছিল সেটা হচ্ছে মহাযানীরা বুদ্ধকে দেবতা হিসেবে পুজো করত ও মূর্তি পূজায় বিশ্বাসী ছিল বা মূর্তি পুজো করত, কিন্তু হিনজানীরা করতো না। নেক্সট নাম্বার 10, মহাবীরের নির্বাণ বা মৃত্যু কোথায় ঘটে? তো মহাবীরের নির্বাণ বা মৃত্যু ঘটে পাভা বা পাভাপুরী নামক স্থানে। এবারে আমরা মহাজনপদ ও মগধের উত্থান সংক্রান্ত প্রশ্নোত্তর দেখব। নাম্বার 1, ষোড়শ মহাজনপদের মধ্যে দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ কোনটি? তো ষোড়শ মহাজনপদের মধ্যে দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ হচ্ছে অসমক। নেক্সট নাম্বার 2, নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্ম নন্দ। নেক্সট নাম্বার 3, বৌদ্ধ সাহিত্যে কুনিক নামে অভিহিত শাসক কে? তো বৌদ্ধ সাহিত্যে কুনিক নামে অভিহিত শাসক হচ্ছেন অজাতশত্রু বা বিম্বিসারের পুত্র, যিনি বিম্বিসারের পুত্র অজাতশত্রু, তাকে কুনিক নামে পরিচিত ছিলেন সে। নেক্সট নাম্বার 4, আলেকজান্ডার মহান ভারত আক্রমণকালে মগধে কোন রাজবংশ শাসন করছিল? তো আলেকজান্ডার মহান ভারত আক্রমণকালে মগধে যে রাজবংশ শাসন করছিল তা হচ্ছে নন্দবংশ। শাসক ছিলেন এই সময় ধননন্দ। নেক্সট নাম্বার 5, পাটলিপুত্র শহরটি প্রতিষ্ঠা করে রাজধানী করা শাসক কে? তো পাটলিপুত্র শহরটি প্রতিষ্ঠা করে রাজধানী প্রতিষ্ঠা করা শাসক হচ্ছেন উদয়ন, অর্থাৎ অজাতশত্রুর পুত্র। অজাতশত্রুর পুত্র উদয়ন পাটলিপুত্র শহরটি প্রতিষ্ঠা করে সেখানে রাজধানী স্থাপন করেছিলেন। নেক্সট নাম্বার 6, প্রথম ভারতীয় সাম্রাজ্যের নির্মাতা হিসেবে কাকে গণ্য করা হয়? তো প্রথম ভারতীয় সাম্রাজ্যের নির্মাতা হিসেবে গণ্য করা হয় মহাপদ্ম নন্দকে। নেক্সট নাম্বার 7, আলেকজান্ডার কার বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের পর ভারত ত্যাগ করেন? তো আলেকজান্ডার রাজা পুরু বা পোরাসের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের পর ভারত ত্যাগ করেন। নেক্সট নাম্বার 8, ষোড়শ মহাজনপদের মধ্যে কোনটি একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র ছিল? তো ষোড়শ মহাজনপদের মধ্যে একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র ছিল ব্রিজি বা বজ্জী সংঘ। নেক্সট নাম্বার 9, দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি কার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়? তো দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি শিশুনাগ বংশীয় রাজা কালাশকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়। মনে রাখবে, দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি শিশুনাগ বংশীয় রাজা কালাশকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়। নেক্সট নাম্বার 10, মগধ সাম্রাজ্যের প্রথম রাজধানী কোথায় অবস্থিত ছিল? তো মগধ সাম্রাজ্যের প্রথম রাজধানী অবস্থিত ছিল রাজগৃহ বা গিরিব্রজে। মনে রাখবে, গিরিব্রজ বা রাজগৃহে মগধ সাম্রাজ্যের প্রথম রাজধানী অবস্থিত ছিল। এবার আমরা মৌর্য সাম্রাজ্য সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। নাম্বার 1, অশোকের শিলালিপিগুলি কোন লিপিতে লেখা হয়েছিল? তো অশোকের শিলালিপিগুলি লেখা হয়েছিল ব্রাহ্মী লিপিতে। নেক্সট নাম্বার 2, কৌটিল্যের অর্থশাস্ত্র মূলত কিসের ওপর ভিত্তি করে রচিত? তো কৌটিল্যের অর্থশাস্ত্র মূলত যে যে জিনিসগুলির উপর ভিত্তি করে রচিত সেগুলি হচ্ছে রাজনীতি ও প্রশাসন। এর মধ্যে কি কি ছিল? রাষ্ট্রনীতি, শাসন ব্যবস্থা, সামরিক কৌশল, এইগুলি। নেক্সট নাম্বার 3, কোন মৌর্য শাসক অমিত্রঘাত নামে পরিচিত ছিলেন? তো অমিত্রঘাত নামে পরিচিত মৌর্য শাসক ছিলেন বিন্দুসার। নেক্সট নাম্বার 4, মৌর্য প্রশাসনে রাজুক কারা ছিলেন? তো মৌর্য প্রশাসনে রাজুক নামে পরিচিত ছিলেন যারা বিচারক ও ভূমি পরিমাপকারী কর্মকর্তা ছিলেন। তাদেরকে রাজুক বলা হতো, বিচারক এবং ভূমি পরিমাপকারী কর্মকর্তাদের। নেক্সট নাম্বার 5, সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? তো সাঁচি স্তূপ নির্মাণ করেন সম্রাট অশোক। নেক্সট নাম্বার 6,
অশোক তার ধর্ম প্রচারের জন্য কাকে সিংহল বা শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন? তো অশোক তার ধর্ম প্রচারের জন্য অর্থাৎ বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য সিংহল বা শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন তার পুত্র মহেন্দ্র ও কন্যা সঙ্ঘমিত্রাকে। নেক্সট নাম্বার 7, কোন শিলালিপিতে অশোক নিজেকে দেবনাম প্রিয় প্রিয়দর্শী বলে উল্লেখ করেছেন? তো যে শিলালিপিতে অশোক নিজেকে দেবনাম প্রিয় প্রিয়দর্শী বলে অভিহিত করেছেন বা উল্লেখ করেছেন তা হচ্ছে মাস্কি শিলালিপিতে। এটি প্রথম শিলালিপি যেখানে তার নাম অশোক পাওয়া গেছে। নেক্সট নাম্বার 8, চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করে মগধ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? তো চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ বংশের শেষ শাসক ধননন্দকে পরাজিত করে মগধ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। নেক্সট নাম্বার 9, মৌর্য যুগে কোন স্থানটি শিক্ষা ও শিল্পের প্রধান কেন্দ্র ছিল? তো মৌর্য যুগে যে স্থানটি শিক্ষা ও শিল্পের প্রধান কেন্দ্র ছিল তা হচ্ছে তক্ষশিলা। নেক্সট নাম্বার 10, মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন? তো মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক ছিলেন বৃহদ্রথ। তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ তাকে হত্যা করে শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন। অর্থাৎ বৃহদ্রথের সেনাপতি ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ, তিনি বৃহদ্রথকে হত্যা করে শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট এবারে আমরা জানব মৌর্য পরবর্তী যুগ ও বিদেশি আক্রমণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। নাম্বার 1, ভারতে প্রথম স্বর্ণমুদ্রা কারা চালু করেছিলেন? তো ভারতে প্রথম স্বর্ণমুদ্রা চালু করেছিল ইন্দো গ্রিকরা। মনে রাখবে, ইন্দো গ্রিকরা ভারতে প্রথম স্বর্ণমুদ্রা চালু করেছিল। নেক্সট নাম্বার 2, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? তো কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুরে, যার বর্তমান নাম হচ্ছে পেশোয়ার। নেক্সট নাম্বার 3, চরক সংহিতা নামক চিকিৎসা গ্রন্থটি কোন যুগে রচিত হয়? তো চরক সংহিতা নামক চিকিৎসা গ্রন্থটি যে যুগে রচিত হয় তা হচ্ছে কুষাণ যুগে, অর্থাৎ কনিষ্কের রাজসভায় চরক সংহিতা নামক চিকিৎসা গ্রন্থটি রচিত হয়েছিল। নেক্সট নাম্বার 4, কোন ইন্দো গ্রিক শাসক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং মিলিন্দ পনহ গ্রন্থে উল্লেখ আছেন? তো যে ইন্দো গ্রিক শাসক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং তার উল্লেখ মিলিন্দ পনহ গ্রন্থে আছে তিনি হচ্ছেন মিলিন্দার বা মিলিন্দ। নেক্সট নাম্বার 5, শকাব্দ বা সাকা এরা কে এবং কবে চালু করেন? তো শকাব্দ কুষাণ রাজা কনিষ্ক চালু করেছিল 78 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 6, গান্ধার শিল্পকলা শৈলী কিসের দ্বারা প্রভাবিত হয়েছিল? তো গান্ধার শিল্পকলা শৈলী প্রভাবিত হয়েছিল গ্রিক রোমান শিল্প দ্বারা। নেক্সট নাম্বার 7, সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? তো সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। নেক্সট নাম্বার 8, শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা পুষ্যমিত্র শুঙ্গ কোন নদী তীরে দুটি অশ্বমেধ যজ্ঞ করেন? তো শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা পুষ্যমিত্র শুঙ্গ যে নদী তীরে দুটি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন তা হচ্ছে সরজু নদীর তীরে। নেক্সট নাম্বার 9, পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন? তো পতঞ্জলি ছিলেন পুষ্যমিত্র শুঙ্গের সমসাময়িক। নেক্সট নাম্বার 10, দক্ষিণ ভারত এবং রোমের মধ্যে বাণিজ্যের গুরুত্ব কোন যুগে বৃদ্ধি পায়? তো দক্ষিণ ভারত এবং রোমের মধ্যে বাণিজ্যের গুরুত্ব বৃদ্ধি পায় কুষাণ যুগে। এবারে আমরা গুপ্ত সাম্রাজ্য সংক্রান্ত কিছু প্রশ্নোত্তর দেখব। নাম্বার 1, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? তো ভারতের নেপোলিয়ন বলা হয় গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তকে। নেক্সট নাম্বার 2, বিক্রমাদিত্য উপাধিটি কোন গুপ্ত শাসক ধারণ করেছিলেন? তো বিক্রমাদিত্য উপাধিটি যে গুপ্ত শাসক ধারণ করেছিলেন তিনি হচ্ছেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট নাম্বার 3, চীনা পরিব্রাজক ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? তো চীনা পরিব্রাজক ফা হিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের আমলে ভারতে এসেছিলেন। নেক্সট নাম্বার 4, এলাহাবাদ প্রশস্তি বা সমুদ্রগুপ্তের প্রশস্তি কে রচনা করেন? তো এলাহাবাদ প্রশস্তি বা সমুদ্রগুপ্তের প্রশস্তি রচনা করেন সভাকবি হরিসেন। নেক্সট নাম্বার 5, গুপ্ত সাম্রাজ্যের পতনের প্রধান কারণ কি ছিল? তো গুপ্ত সাম্রাজ্যের পতনের প্রধান কারণ ছিল হুন আক্রমণ। নেক্সট নাম্বার 6, গুপ্ত যুগে রচিত 10 কুমার চরিত গ্রন্থের রচয়িতা কে? তো গুপ্ত যুগে রচিত 10 কুমার চরিত গ্রন্থের রচয়িতা হচ্ছেন দণ্ডী। নেক্সট নাম্বার 7, দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন সভার বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন সভার বিখ্যাত চিকিৎসক ছিলেন ধন্বন্তরী।
নেক্সট নাম্বার 8, গুপ্ত যুগের স্বর্ণমুদ্রা কোন নামে পরিচিত ছিল? তো গুপ্ত যুগের স্বর্ণমুদ্রা পরিচিত ছিল দিনার নামে। নেক্সট নাম্বার 9, কোন শিলালিপি থেকে হুন আক্রমণ করার কথা জানা যায়? তো যে শিলালিপি থেকে হুন আক্রমণ প্রতিহত করার কথা জানা যায় তা হচ্ছে স্কন্দগুপ্তের ভিতরীর স্তম্ভলিপি। মনে রাখবে, স্কন্দগুপ্তের ভিতরীর স্তম্ভলিপি থেকে হুন আক্রমণ প্রতিহত করার কথা জানা যায়। নেক্সট নাম্বার 10, গণিতবিদ আর্যভট্ট কোন ক্ষেত্রে তার অবদানের জন্য বিখ্যাত? তো গণিতবিদ আর্যভট্ট দশমিক পদ্ধতি, শূন্যের ধারণা, পৃথিবীর ঘূর্ণন তত্ত্ব এই সবকটির জন্যই কিন্তু বিখ্যাত। এই সবকটির তিনি আবিষ্কার করেছিলেন। এবারে আমরা গুপ্ত পরবর্তী যুগ ও দক্ষিণ ভারত নিয়ে কিছু প্রশ্নোত্তর আলোচনা করব। নাম্বার 1, আইহোল প্রশস্তি কে রচনা করেন? তো আইহোল প্রশস্তি রচনা করেছিলেন চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবি কীর্তি। নেক্সট নাম্বার 2, হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? তো হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। নেক্সট নাম্বার 3, চীনা পরিব্রাজক হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? তো চীনা পরিব্রাজক হিউয়েন সাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন। নেক্সট নাম্বার 4, চালুক্য বংশের রাজধানী কোথায় ছিল? তো চালুক্য বংশের রাজধানী ছিল বাতাপি বা বাদামিতে। নেক্সট নাম্বার 5, রাষ্ট্রকূট সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো রাষ্ট্রকূট সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন দন্তি দুর্গ। নেক্সট নাম্বার 6, কৈলাসনাথ মন্দির বা ইলোরা কোন শাসক নির্মাণ করেন? তো কৈলাসনাথ মন্দির বা ইলোরা নির্মাণ করেন রাষ্ট্রকূট শাসক প্রথম কৃষ্ণ। নেক্সট নাম্বার 7, পল্লব শাসক নরসিংহবর্মন কোন চালুক্য রাজাকে পরাজিত করে বাতাপিকণ্ড উপাধি গ্রহণ করেন? তো পল্লব শাসক নরসিংহবর্মন যে চালুক্য রাজাকে পরাজিত করে বাতাপিকণ্ড উপাধি গ্রহণ করেন তা হচ্ছে দ্বিতীয় পুলকেশীকে তিনি পরাস্ত করেছিলেন নরসিংহবর্মন। আচ্ছা, নেক্সট নাম্বার 8, চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বিজয়ালয়। নেক্সট নাম্বার 9, বিখ্যাত বিক্রমশিলা মহাবিহারের প্রতিষ্ঠাতা কে? তো বিখ্যাত বিক্রমশিলা মহাবিহারের প্রতিষ্ঠাতা হচ্ছেন পাল শাসক ধর্মপাল। নেক্সট নাম্বার 10, হর্ষবর্ধন তার ধর্মীয় সভা বা মহাসভা কোথায় অনুষ্ঠিত করতেন? তো হর্ষবর্ধন তার ধর্মীয় সভা বা মহাসভা অনুষ্ঠিত করতেন প্রয়াগে, অর্থাৎ যেটা এলাহাবাদে অবস্থিত, এলাহাবাদ প্রয়াগ বলা হয়। নেক্সট, এবারে আমরা আদি মধ্যযুগ, যেটা 750 থেকে 1206 খ্রিস্টাব্দের মধ্যে সময়কালটাকে বলা হয়, সেই সময়কাল থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, নাম্বার 1, ত্রিশক্তির দ্বন্দ্ব বলতে কি বোঝায় এবং কোন তিনটি শক্তি এতে জড়িত ছিল? তো দেখো, এটি ছিল উত্তর ভারতের কনৌজ শহরের কর্তৃত্ব নিয়ে দীর্ঘস্থায়ী সংঘাত। এখানে তিনটি শক্তি হচ্ছে পাল শক্তি, যেটা হচ্ছে তোমার পূর্বের দিকে ছিল, এবং প্রতিহার ছিল পশ্চিমে, ও রাষ্ট্রকূট ছিল দাক্ষিণাত্যে। এই তিনটি রাজবংশ ছিল পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট রাজবংশ। আচ্ছা, নেক্সট নাম্বার 2, পাল বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন এবং তিনি কোন বিখ্যাত শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেন? তো পাল বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন ধর্মপাল, এবং তিনি যে বিখ্যাত শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেন তিনি বিক্রমশিলা মহাবিহার নামক বিখ্যাত বৌদ্ধ শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেন। নেক্সট নাম্বার 3, প্রাথমিক মধ্যযুগে উত্তর ভারতে রাজপুতদের উত্থান কোন প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়? তো দেখো, গজনীর মামুদ এবং মোহাম্মদ ঘুরির মতো বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সময় রাজপুতদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মনে রাখবে, গজনীর মামুদ এবং মোহাম্মদ ঘুরির মতো বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সময় রাজপুতদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছিল সেই সময়। নেক্সট নাম্বার 4, দক্ষিণ ভারতের চোল সাম্রাজ্য কোন ক্ষেত্রে বিশেষ শক্তিশালী ছিল এবং এই বংশের দুজন শ্রেষ্ঠ শাসকের নাম বলো? তো চোলরা বিশেষ করে তাদের নৌ শক্তির জন্য বিখ্যাত ছিল। শ্রেষ্ঠ শাসক ছিলেন রাজরাজ চোল ও রাজেন্দ্র চোল, চোল বংশের দুজন বিখ্যাত শাসক। আচ্ছা, নেক্সট, এবারে আমরা দিল্লি সুলতানি, যেটা 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বলা হয়, সেখান থেকে কিছু প্রশ্ন উত্তর দেখব। নাম্বার 5,
দিল্লি সুলতানির দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে এবং তার দুটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক সংস্কারের নাম বলুন। তো দিল্লি সুলতানির দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছেন ইলতুৎমিশ এবং তার দুটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক সংস্কার হচ্ছে তিনি ইকতা প্রথার প্রবর্তন করেন এবং দিল্লিকে রাজধানী করে সুলতানিকে সুসংহত করেন। নেক্সট নাম্বার 6, দিল্লির সিংহাসনে আরোহণ করা প্রথম মহিলা শাসক কে ছিলেন। তো দিল্লির সিংহাসনে আরোহণ করা প্রথম মহিলা শাসক ছিলেন সুলতানা রাজিয়া, যার কার্যকাল ছিল 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেক্সট নাম্বার 7, সুলতান গিয়াসুদ্দিন বলবনের রক্ত ও লৌহ নীতি বলতে কি বোঝায়। তো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সুলতান গিয়াসুদ্দিন বলবনের রক্ত ও লৌহ নীতি বলতে কি বোঝায়। তো এটি ছিল একটি কঠোর ও নিষ্ঠুর শাসন নীতি, যার মাধ্যমে তিনি অভ্যন্তরীণ বিদ্রোহ দমন ও রাজকীয় ক্ষমতা পুনরুদ্ধার করতে চেয়েছিলেন। নেক্সট নাম্বার 8, আলাউদ্দিন খিলজির দাগ ও হুলিয়া প্রথা কী ছিল। তো এটি একটি নিবন্ধন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা। দাগ ছিল সেনাদের ঘোড়ায় দেওয়া চিহ্ন এবং হুলিয়া ছিল সৈন্যদের বিস্তারিত বর্ণনা, যা বেতন নিয়ন্ত্রণ ও ভুয়া সৈন্য রোধ করতে সাহায্য করত। নেক্সট নাম্বার 9, মোহাম্মদ বিন তুগলকের প্রতীক মুদ্রা পরিকল্পনা কী ছিল। তো এটি ছিল ধাতুর অপ্রতুলতায় তামা ও পিতলের তৈরি টোকন মুদ্রা চালু করার ব্যর্থ প্রচেষ্টা, যা জালিয়াতির কারণে অর্থনীতিতে বিশৃঙ্খলতা সৃষ্টি করে। নেক্সট নাম্বার 10, পানিপথের প্রথম যুদ্ধ যেটা 1526 সালে হয়েছিল সেটা কাদের মধ্যে হয় এবং তার ফলাফল কী ছিল। তো লোদি বংশের সুলতান ইব্রাহিম লোদি ও মুঘল সম্রাট বাবরের মধ্যে 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়। এই যুদ্ধে বাবর জয়ের মাধ্যমে দিল্লি সুলতানির পতন ও মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়। নেক্সট নাম্বার 3, মুঘল সাম্রাজ্য নিয়ে এবার আমরা আলোচনা করব, যেটা 1526 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। নাম্বার 11, সম্রাট আকবরের দিন ই ইলাহি কী ছিল। তো এটি ছিল আকবর প্রবর্তিত একটি ধর্মীয় দর্শন বা তারিকা, যা বিভিন্ন ধর্মের অর্থাৎ ইসলাম, হিন্দু, জৈন, খ্রিস্টান এই সমস্ত বিভিন্ন ধর্মের শিক্ষা ও রাজনীতি সমন্বয় করে তৈরি করা হয়েছিল। নেক্সট নাম্বার 12, মুঘল শাসক জাহাঙ্গীরের ন্যায় বিচার শৃঙ্খল বলতে কি বোঝায়। তো এটি ছিল একটি প্রতীকী ব্যবস্থা, যেখানে রাজপ্রাসাদের সাথে একটি শৃঙ্খল বা ঘণ্টা বেঁধে দেওয়া হতো, যাতে যে কেউ ন্যায় বিচার চাইলে তা বাজিয়ে শাসকের দৃষ্টি আকর্ষণ করতে পারে। নেক্সট নাম্বার 13, শাহজাহানের শাসনামল কিসের জন্য স্বর্ণযুগ হিসেবে পরিচিত। তো শাহজাহানের শাসনামল যে জন্য স্বর্ণযুগ হিসেবে পরিচিত তা হচ্ছে মুঘল স্থাপত্য কলার জন্য, বা মুঘল স্থাপত্য স্বর্ণযুগ যেটাকে বলা হয়, স্থাপত্য কলার স্বর্ণযুগ। এই কারণ কি এই যুগে তাজমহল, দিল্লির লালকেল্লা, জামা মসজিদ এই সমস্ত বিখ্যাত স্থাপত্য নির্মিত হয়। নেক্সট নাম্বার 14, সম্রাট ঔরঙ্গজেব কোন নীতির পুনরুদ্ধার করেন যা আকবর প্রত্যাহার করেছিলেন এবং তার মৃত্যু পরবর্তী সময়কে কি বলা হয়। তো তিনি জিজিয়া কর অর্থাৎ অমুসলিমদের উপর ধর্মীয় কর, ঠিক আছে, যারা মুসলিম ছিল না তাদের উপর ধর্মীয় কর স্থাপন করেছিল এই ঔরঙ্গজেব, যেটা তিনি পুনরুদ্ধার করেন এই জিজিয়া কর। এবং 1707 সালে তার মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের দ্রুত পতনের যুগ শুরু হয়, অর্থাৎ ঔরঙ্গজেবের মৃত্যুর পর। আচ্ছা, নেক্সট এবারে আমরা দেখব আঞ্চলিক রাজ্যগুলির উত্থান ও ধর্মীয় আন্দোলন সংক্রান্ত কিছু প্রশ্ন। নাম্বার 15, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন। তো বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন কৃষ্ণদেব রায়। নেক্সট নাম্বার 16, ভক্তি আন্দোলনের 4 জন গুরুত্বপূর্ণ সাধক বা সংস্কারকের নাম বলুন। তো ভক্তি আন্দোলনের 4 জন গুরুত্বপূর্ণ সাধক বা সংস্কারকের নাম হচ্ছে রামানুজ, কবির, গুরু নানক এবং চৈতন্যদেব। নেক্সট নাম্বার 17, সুফি আন্দোলনের 2টি গুরুত্বপূর্ণ সিলসিলা বা ধারার নাম বলুন। তো সুফি আন্দোলনের 2টি গুরুত্বপূর্ণ সিলসিলা বা ধারার নাম হচ্ছে চিস্তি ও সুহরাওয়ার্দি সিলসিলা এবং চিস্তি, মনে রাখবে এটা সুফি আন্দোলনের 2টি গুরুত্বপূর্ণ সিলসিলা বা ধারার নাম। এবারে আমরা আদি মধ্যযুগ ও ত্রিশক্তি দ্বন্দ্ব
এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। নাম্বার 1, ত্রিশক্তির দ্বন্দ্ব বলতে কি বোঝায় এবং এর মূল উদ্দেশ্য কি ছিল? তো পাল, প্রতিহার ও রাষ্ট্রকূট বংশের মধ্যকার দীর্ঘস্থায়ী সংঘাতকে ত্রিশক্তির দ্বন্দ্ব বলা হয় এবং এর মূল উদ্দেশ্য ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কনৌজ শহরের দখলদারি। নেক্সট, নাম্বার 2, চোল শাসনামলে গ্রাম্য প্রশাসনের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? তো চোল শাসনামলে গ্রাম্য প্রশাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল গ্রামগুলো অত্যন্ত স্বায়ত্তশাসিত ছিল এবং স্থানীয় সংস্থা অর্থাৎ উর ও সভা নিজেরাই প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করত। নেক্সট, নাম্বার 3, বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা কে? তো বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। 750 খ্রিস্টাব্দে তিনি পাল বংশ স্থাপন করেছিলেন। নেক্সট, নাম্বার 4, কাকে প্রায়শই ভারতের শেষ মহান হিন্দু সম্রাট বলা হয়? তো পৃথ্বীরাজ চৌহানকে প্রায়শই ভারতের শেষ মহান হিন্দু সম্রাট বলা হয়। তিনি তরাইনের দ্বিতীয় যুদ্ধে পরাজয়ের পর ভারতে মুসলিম শাসনের সূচনা হয়। নেক্সট, নাম্বার 5, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা দন্তি দুর্গ কাকে পরাজিত করে ক্ষমতায় আসেন? তো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা দন্তি দুর্গ চালুক্য রাজা দ্বিতীয় কীর্তিবর্মনকে পরাজিত করে ক্ষমতায় আসেন। নেক্সট, নাম্বার 6, গঙ্গাইকোন্ডা চোলপুরম মন্দিরটি কে নির্মাণ করেন? তো গঙ্গাইকোন্ডা চোলপুরম মন্দিরটি নির্মাণ করেন রাজেন্দ্র চোল। গঙ্গা অববাহিকায় তার বিজয়কে স্মরণ করে এই মন্দিরটি স্থাপন করা হয়েছিল। নেক্সট, নাম্বার 7, গজনির সুলতান মাহমুদ মোট কতবার ভারত আক্রমণ করেন? তো গজনির সুলতান মাহমুদ মোট 17 বার ভারত আক্রমণ করেছিলেন। 1000 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 17 বার। নেক্সট, নাম্বার 8, প্রতিহার বংশের রাজধানী কোথায় ছিল? তো প্রতিহার বংশের রাজধানী ছিল কনৌজে। উজ্জয়িনীও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। ঠিক আছে। নেক্সট, নাম্বার 9, 1192 সালের বিখ্যাত তরাইনের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়? তো 1192 সালের বিখ্যাত তরাইনের দ্বিতীয় যুদ্ধ মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে সংঘটিত হয়েছিল। নেক্সট, নাম্বার 10, হর্ষচরিত ও কাদম্বরীর রচয়িতা বাণভট্ট কার সভাকবি ছিলেন? তো হর্ষচরিত ও কাদম্বরীর রচয়িতা বাণভট্ট হর্ষবর্ধনের সভাপতি ছিলেন। হর্ষবর্ধন পুষ্যভূতি রাজবংশ থেকে তিনি বিলং করতেন। এবারে আমরা দিল্লি সুলতানি অর্থাৎ দাস ও খিলজি বংশ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। নাম্বার 1, দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক তার রাজধানী কোথায় স্থাপন করেন? তো দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক তার রাজধানী স্থাপন করেছিলেন লাহোরে। ইলতুৎমিশ পরে দিল্লিতে স্থানান্তরিত করেন। নেক্সট, নাম্বার 2, দিল্লির প্রথম মহিলা শাসক কে ছিলেন? তো দিল্লির প্রথম মহিলা শাসক ছিলেন সুলতানা রাজিয়া, যিনি ইলতুৎমিশের কন্যা ছিলেন। 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। নেক্সট, নাম্বার 3, দিল্লি সুলতানিতে ইকতা প্রথা কে প্রবর্তন করেন? তো দিল্লি সুলতানিতে ইকতা প্রথা প্রবর্তন করেন ইলতুৎমিশ, যিনি রাজস্ব বরাদ্দের মাধ্যমে সামরিক ও প্রশাসনিক ব্যবস্থা চালু করেছিলেন। নেক্সট, নাম্বার 4, সুলতান বলবন কোন দুটি রাজকীয় রীতি প্রবর্তন করেন? তো সুলতান বলবন যে দুটি রাজকীয় নীতি প্রবর্তন করেন তা হচ্ছে সিজদা ও পাইবস। সিজদা হচ্ছে ভূমিতে নত হওয়া এবং পাইবস হচ্ছে সুলতানের পায়ে চুম্বন করা। নেক্সট, নাম্বার 5, সামরিক সংস্কারের অংশ হিসেবে দাগ ও হুলিয়া প্রথা কে চালু করেন? তো সামরিক সংস্কারের অংশ হিসেবে দাগ ও হুলিয়া প্রথা প্রচলন করেন আলাউদ্দিন খিলজি, ঘোড়া ও সৈন্য চিহ্নিতকরণ ও নিবন্ধনের জন্য। নেক্সট, নাম্বার 6, কুতুব কমপ্লেক্সের বিখ্যাত আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? তো কুতুব কমপ্লেক্সের বিখ্যাত আলাই দরওয়াজা নির্মাণ করেন আলাউদ্দিন খিলজি। নেক্সট, নাম্বার 7, বাজার দর নিয়ন্ত্রণের কঠোর নীতি কে প্রবর্তন করেন? তো বাজার দর নিয়ন্ত্রণের কঠোর নীতি প্রবর্তন করেন আলাউদ্দিন খিলজি। নেক্সট, নাম্বার 8, 40 চক্র বা চাহলগানি কে ধ্বংস করেন? তো 40 চক্র বা চাহলগানি প্রথা
যেটা ইলতুৎমিশ চালু করেছিল 40 জন অভিজাতের দলকে নিয়ে, এই চাহালগানি প্রথা বা 40 চক্র, সেটা ধ্বংস করে হচ্ছে সুলতান বলবান। নেক্সট নাম্বার 9, কোন সুলতান নিজেকে সিকান্দারি সানি বা দ্বিতীয় আলেকজান্ডার উপাধি দিয়েছিলেন? তো যে সুলতান নিজেকে সিকান্দারি সানি বা দ্বিতীয় আলেকজান্ডার উপাধি দিয়েছিলেন তিনি হচ্ছেন আলাউদ্দিন খিলজি। নেক্সট নাম্বার 10, কুতুব মিনারের নির্মাণ কাজ কে সম্পন্ন করেন? তো কুতুব মিনারের নির্মাণ কাজ ইলতুৎমিশ সম্পন্ন করেন। কুতুবউদ্দিন আইবক শুরু করেছিলেন এবং তিনি মারা যাওয়ার পর সেই কুতুব মিনারের যে কাজটা অবশিষ্ট ছিল সেটা কিন্তু ইলতুৎমিশ শেষ করেছিলেন। এবারে আমরা দিল্লি সুলতানি, তুঘলক, সৈয়দ ও লোদি বংশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। নাম্বার 1, সুলতান মোহাম্মদ বিন তুঘলকের আসল নাম কি ছিল? তো সুলতান মোহাম্মদ বিন তুঘলকের আসল নাম ছিল জুনা খান। নেক্সট নাম্বার 2, কোন সুলতান রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করেন? তো যে সুলতান তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদের দেবগিরিতে স্থানান্তরিত করেন তিনি হচ্ছেন মোহাম্মদ বিন তুঘলক। নেক্সট নাম্বার 3, কোন সুলতানের আমলে ব্রাহ্মণদের ওপরও জিজিয়া কর আরোপ করা হয়? তো ফিরোজ শাহ তুঘলক এই সুলতানের আমলে ব্রাহ্মণদের ওপরও কিন্তু জিজিয়া কর আরোপ করা হয়েছিল। নেক্সট নাম্বার 4, কৃষি উন্নয়ন ও কৃষকদের ঋণ দানের জন্য দিওয়ানি আমির কোহি দপ্তর কে প্রতিষ্ঠা করেন? তো কৃষি উন্নয়ন ও কৃষকদের ঋণ দানের জন্য দিওয়ানি আমির কোহি দপ্তর প্রতিষ্ঠা করেন মোহাম্মদ বিন তুঘলক। নেক্সট নাম্বার 5, মরক্কোর বিখ্যাত পর্যটক ইবন বতুতা কার শাসন আমলে ভারতে আসেন? তো মরক্কোর বিখ্যাত পর্যটক ইবন বতুতা যার রাজত্বকালে বা যার শাসনকালে ভারতে এসেছিলেন তিনি হচ্ছেন মোহাম্মদ বিন তুঘলক। মোহাম্মদ বিন তুঘলকের সময় ইবন বতুতা ভারতে এসেছিলেন। নেক্সট নাম্বার 6, লোদি বংশ কোন জাতিগোষ্ঠীর ছিল? তো লোদি বংশ ছিল আফগান বা পশতুন জাতিগোষ্ঠীর। নেক্সট নাম্বার 7, দাস প্রথা ও দাসদের দেখাশোনার জন্য দিওয়ানি বান্দাগান দপ্তর কে প্রতিষ্ঠা করেন? তো দাস প্রথা ও দাসদের দেখাশোনার জন্য দিওয়ানি বান্দাগান দপ্তর প্রতিষ্ঠা করেন ফিরোজ শাহ তুঘলক। নেক্সট নাম্বার 8, আগ্রা শহরটি কে প্রতিষ্ঠা করেন? তো আগ্রা শহরটি প্রতিষ্ঠা করেন সিকান্দার লোদি 1504 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 9, লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন? তো লোদি বংশের শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি। পানিপথের প্রথম যুদ্ধে বাবরের কাছে যিনি পরাজিত হয়েছিলেন। নেক্সট নাম্বার 10, 1398 সালে তৈমুর লং কার শাসনামলে ভারত আক্রমণ করেন? তো 1398 সালে তৈমুর লং যার শাসনামলে ভারত আক্রমণ করেছিলেন তিনি হচ্ছেন নাসিরউদ্দিন মাহমুদ তুঘলকের শাসনামলে। নেক্সট এবারে আমরা বিজয়নগর ও বাহমনি রাজ্য এবং ধর্মীয় আন্দোলন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। নাম্বার 1, বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? তো বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল হাম্পিতে, যা বর্তমানে কর্ণাটকের অংশ। নেক্সট নাম্বার 2, বিজয়নগরের কোন শাসককে অন্ধ্রভোজ বলা হতো? তো বিজয়নগরের যে শাসককে অন্ধ্রভোজ বলা হতো তা হচ্ছে কৃষ্ণদেব রায়কে, যিনি তেলেগু সাহিত্যের পৃষ্ঠপোষক। নেক্সট নাম্বার 3, দাক্ষিণাত্যের বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে? তো দাক্ষিণাত্যের বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন হাসান গঙ্গু, যিনি আলাউদ্দিন বাহমন শাহ নামেও পরিচিত ছিলেন। নেক্সট নাম্বার 4, তালিকোটার যুদ্ধ যেটা 1565 খ্রিস্টাব্দে হয়েছিল সেটা কিসের জন্য বিখ্যাত ছিল? তো এই তালিকোটার যুদ্ধ যেটা 1565 খ্রিস্টাব্দে হয়, এই যুদ্ধে বিজয়নগর সাম্রাজ্য 4টি দাক্ষিণাত্য সালতানাতের জোটের কাছে পরাজিত হয় এবং তার পতন শুরু হয়। এই তালিকোটার যুদ্ধের পর থেকে বিজয়নগরের পতন শুরু হয়ে যায়। নেক্সট নাম্বার 5, শিখ ধর্মের পবিত্র গ্রন্থ গুরু গ্রন্থ সাহেব প্রথম কে সংকলন করেন? তো শিখ ধর্মের পবিত্র গ্রন্থ গুরু গ্রন্থ সাহেব প্রথম সংকলন করেন পঞ্চম গুরু গুরু অর্জুন দেব। নেক্সট নাম্বার 6, ভক্তিবাদী সাধক শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান কোথায়? তো ভক্তিবাদী সাধক শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হচ্ছে পশ্চিমবঙ্গের বাংলার নবদ্বীপে। নেক্সট নাম্বার 7, দ্বৈতবাদ বা দ্বৈত বেদান্ত দর্শনের প্রধান প্রবক্তা কে? তো দ্বৈতবাদ বা দ্বৈত বেদান্ত দর্শনের প্রধান প্রবক্তা হচ্ছেন মাধবাচার্য। নেক্সট নাম্বার 8,
ভক্তিবাদী সাধিকা মীরাবাই কোন রাজপুত পরিবারের কন্যা ছিলেন? তো ভক্তিবাদী সাধিকা মীরাবাই ছিলেন মারওয়ার বা রাঠোর রাজ পরিবারের কন্যা। নেক্সট, নাম্বার 9, সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়া কোন সুফি ধারার বা সিলসিলার সাথে যুক্ত ছিলেন? তো সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়া যে সুফি ধারা বা সিলসিলার সাথে যুক্ত ছিলেন তা হচ্ছে চিস্তি সিলসিলা। নেক্সট, নাম্বার 10, অষ্টদিগ্গজ বলতে কি বোঝায়? তো অষ্টদিগ্গজ বলতে বিজয়নগর সম্রাট কৃষ্ণদেব রায়ের রাজসভার 8 জন শ্রেষ্ঠ তেলুগু কবিকে বোঝায়। বিজয়নগর সম্রাট কৃষ্ণদেব রায়ের রাজসভার 8 জন শ্রেষ্ঠ তেলুগু কবিকে বোঝায় এই অষ্টদিগ্গজ বলতে। নেক্সট, নাম্বার 5, এবারে আমরা মুঘল সাম্রাজ্য অর্থাৎ বাবর, হুমায়ুন ও শেরশাহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। নাম্বার 1, বাবরের আত্মজীবনী তুজুকি বাবরি কোন ভাষায় লেখা? তো বাবরের আত্মজীবনী তুজুকি বাবরি তুর্কি ভাষায় লেখা বা চাগতাই তুর্কি ভাষায় লেখা। নেক্সট, নাম্বার 2, 1526 সালের পানিপথের প্রথম যুদ্ধ কেন গুরুত্বপূর্ণ ছিল? তো 1526 সালের পানিপথের প্রথম যুদ্ধ গুরুত্বপূর্ণ ছিল কারণ এই যুদ্ধে বাবরের জয়ের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়। নেক্সট, নাম্বার 3, শেরশাহ সুরির আসল নাম কি ছিল? তো শেরশাহ সুরির আসল নাম ছিল ফরিদ খান। নেক্সট, নাম্বার 4, কোন মুঘল সম্রাটকে দুর্ভাগার প্রতীক বলা হয়? তো যে মুঘল সম্রাটকে দুর্ভাগার প্রতীক বলা হয় তিনি হচ্ছেন হুমায়ুন। নেক্সট, নাম্বার 5, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড নির্মাণ বা সংস্কার কার আমলে হয়েছিল? তো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড নির্মাণ বা সংস্কার হয়েছিল শেরশাহ সুরির আমলে। নেক্সট, নাম্বার 6, হুমায়ুনামা কার রচনা? তো হুমায়ুননামা রচনা করেছিলেন গুলবদন বেগম, যিনি হুমায়ুনেরই বোন ছিলেন। নেক্সট, নাম্বার 7, চৌসার ও কনৌজের যুদ্ধে শেরশাহ কার কাছে পরাজিত হন? তো চৌসার ও কনৌজের যুদ্ধে শেরশাহ পরাজিত হয়েছিলেন হুমায়ুনের কাছে। নেক্সট, নাম্বার 8, শেরশাহের প্রবর্তিত রৌপ্য মুদ্রার নাম কি ছিল? তো শেরশাহের প্রবর্তিত রৌপ্য মুদ্রার নাম ছিল রুপিয়া, যেটা আধুনিক ভারতীয় মুদ্রার ভিত্তি। নেক্সট, নাম্বার 9, ভারতে কোন যুদ্ধে প্রথম কামানের ব্যাপক ব্যবহার হয়? তো ভারতে যে যুদ্ধে প্রথম কামানের ব্যবহার হয় তা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ অর্থাৎ 1526 খ্রিস্টাব্দ। নেক্সট, নাম্বার 10, মুঘল আমলে ভূমি রাজস্বের সাধারণ হার কত ছিল? তো মুঘল আমলে ভূমি রাজস্বের সাধারণ হার ছিল মোট উৎপাদনের 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ ছিল। আচ্ছা, এবারে আমরা মুঘল সাম্রাজ্য, আকবর ও তার সংস্কার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা হবে। নাম্বার 1, দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? তো দিন ই ইলাহি প্রবর্তন করেন সম্রাট আকবর। নেক্সট, নাম্বার 2, আকবর কত সালে জিজিয়া কর বাতিল করেন? তো আকবর 1564 সালে জিজিয়া কর বাতিল করেন। নেক্সট, নাম্বার 3, মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? তো মনসবদারি প্রথা প্রবর্তন করেন সম্রাট আকবর। নেক্সট, নাম্বার 4, বুলন্দ দরওয়াজা কোন বিজয়ের স্মারক হিসেবে তৈরি করা হয়েছিল? তো বুলন্দ দরওয়াজা তৈরি করা হয়েছিল যে বিজয়ের স্মারক হিসেবে তা হচ্ছে গুজরাট বিজয়ের স্মারক হিসেবে এই বুলন্দ দরওয়াজা তৈরি হয়েছিল। নেক্সট, নাম্বার 5, আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? তো আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন রাজা টোডরমল। নেক্সট, নাম্বার 6, ফতেপুর সিক্রি শহরটি কে নির্মাণ করেন? তো ফতেপুর সিক্রি শহরটি নির্মাণ করেন সম্রাট আকবর। নেক্সট, নাম্বার 7, আইনি আকবরী গ্রন্থের রচয়িতা কে? তো আইনি আকবরী গ্রন্থের রচয়িতা হচ্ছেন আবুল ফজল। নেক্সট, নাম্বার 8, 1576 সালের হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়? তো 1576 সালের হলদিঘাটের যুদ্ধ মুঘল বাহিনী অর্থাৎ মান সিংহের নেতৃত্বে মুঘল বাহিনী ও মেবারের রানা প্রতাপ সিংহের মধ্যে হয়েছিল এই 1576-এর হলদিঘাটির যুদ্ধ। নেক্সট, নাম্বার 9, মনসবদারি প্রথায় জাত ও সাওয়ার কি নির্দেশ করে? তো এই মনসবদারি প্রথায় জাত পদমর্যাদা ও বেতন নির্দেশ করে ও সাওয়ার অধীনস্থ অশ্বারোহী সৈন্যের সংখ্যা নির্দেশ করে। নেক্সট, নাম্বার 10, আকবর ইবাদতখানা কোথায় ও কেন নির্মাণ করেন? তো আকবর ইবাদতখানা ফতেপুর সিক্রিতে নির্মাণ করেন বিভিন্ন ধর্মের পণ্ডিতদের মধ্যে আলোচনার জন্য।
এবারে মুঘল সাম্রাজ্যের জাহাঙ্গীর ও শাহজাহানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা হবে। নাম্বার 1, মুঘল চিত্রকলার স্বর্ণযুগ কোন সম্রাটের আমলে ছিল? তো মুঘল চিত্রকলার স্বর্ণযুগ বলা হয় জাহাঙ্গীরের আমলকে। নেক্সট নাম্বার 2, শাহজাহানের আমলকে মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ বলা হয় কেন? কারণ এই যুগে তাজমহল, লালকেল্লা, জামা মসজিদের মতো বিশ্ববিখ্যাত স্থাপত্য নির্মিত হয়। নেক্সট নাম্বার 3, জাহাঙ্গীরের আমলে কোন শিখ গুরুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়? তো জাহাঙ্গীরের আমলে পঞ্চম শিখ গুরু গুরু অর্জুন দেবকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। নেক্সট নাম্বার 4, ইতমাদ উদ্দৌলার সমাধি যেটা আগ্রাতে রয়েছে কে নির্মাণ করেন? তো ইতমাদ উদ্দৌলার সমাধি যা আগ্রায় রয়েছে সেটা নির্মাণ করেছিলেন সম্রাজ্ঞী নূরজাহান, অর্থাৎ জাহাঙ্গীরের স্ত্রী। নেক্সট নাম্বার 5, শাহজাহান নির্মিত নতুন রাজধানী শহরের নাম কি? তো শাহজাহান নির্মিত নতুন রাজধানী শহরের নাম হচ্ছে শাহজাহানাবাদ, যেটা পুরনো দিল্লি। ঠিক আছে, পুরনো দিল্লিকেই শাহজাহানাবাদ বলা হতো। নেক্সট নাম্বার 6, ইংরেজ দূত স্যার টমাস রো কার রাজত্বকালে ভারতে আসেন? তো ইংরেজ দূত স্যার টমাস রো জাহাঙ্গীরের রাজত্বকালে 1615 সালে ভারতে আসেন। নেক্সট নাম্বার 7, কোন বিদেশি পর্যটক ময়ূর সিংহাসন দেখে বিস্মিত হন? তো যে বিদেশি পর্যটক ময়ূর সিংহাসন দেখে বিস্মিত হয়েছিলেন বা অবাক হয়েছিলেন তিনি হচ্ছেন ফরাসি পর্যটক জ্যাঁ ব্যাপটিস্ট তাওয়ার্নিয়ে। মনে রাখবে, জ্যাঁ ব্যাপটিস্ট তাওয়ার্নিয়ে ময়ূর সিংহাসন দেখে অবাক হয়েছিলেন বা বিস্মিত হয়েছিলেন। নেক্সট নাম্বার 8, জাহাঙ্গীরের আত্মজীবনী তুজুকি জাহাঙ্গীরি কোন ভাষায় লেখা? তো জাহাঙ্গীরের আত্মজীবনী তুজুকি জাহাঙ্গীরি এটি ফার্সি ভাষায় লেখা হয়েছিল। নেক্সট নাম্বার 9, শাহজাহানের আমলের ইতিহাস পাদশাহনামা কে রচনা করেন? তো শাহজাহানের আমলের ইতিহাস পাদশাহনামা রচনা করেন আব্দুল হামিদ লাহোরি। মনে রাখবে, আব্দুল হামিদ লাহোরি পাদশাহনামা রচনা করে, যেটা শাহজাহানের আমলের ইতিহাসকে ভালো করে বর্ণনা করা হয় এখানে। নেক্সট নাম্বার 10, ন্যায় বিচারের প্রতীক হিসেবে জাহাঙ্গীর কি প্রবর্তন করেন? তো ন্যায় বিচারের প্রতীক হিসেবে জাহাঙ্গীর প্রবর্তন করেন ন্যায় বিচারের শৃঙ্খল বা জঞ্জিরি আদাল। মনে রাখবে, জঞ্জিরি আদাল বা ন্যায় বিচারের শৃঙ্খল তৈরি করেছিলেন জাহাঙ্গীর বা প্রবর্তন করেছিলেন। নেক্সট, এবারে আমরা মুঘল সাম্রাজ্য অর্থাৎ ঔরঙ্গজেব ও অন্যান্য বিষয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। নাম্বার 1, ঔরঙ্গজেব কত সালে জিজিয়া কর পুনর্বহাল করেন? তো ঔরঙ্গজেব 1679 সালে জিজিয়া কর পুনর্বহাল করেন। নেক্সট নাম্বার 2, কোন মুঘল সম্রাট জিন্দা পীর বা জীবন্ত সন্ত নামে পরিচিত? তো যে মুঘল সম্রাট জিন্দা পীর বা জীবন্ত সন্ত নামে পরিচিত তিনি ছিলেন ঔরঙ্গজেব। নেক্সট নাম্বার 3, ঔরঙ্গজেবের আমলে কোন শিখ গুরুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়? তো ঔরঙ্গজেবের আমলে গুরু তেগ বাহাদুর বা নবম শিখ গুরুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। নেক্সট নাম্বার 4, বিবিকা মাকবারা বা দ্বিতীয় তাজমহল নামে যেটা পরিচিত সেটা কোথায় অবস্থিত? তো বিবিকা মাকবারা অবস্থিত ঔরঙ্গাবাদে। নেক্সট নাম্বার 5, ফতোয়াই আলমগিরি কি? তো ঔরঙ্গজেবের নির্দেশে সংকলিত ইসলামী আইনের একটি বিশাল সংকলন হচ্ছে ফতোয়াই আলমগিরি। মনে রাখবে, ঔরঙ্গজেবের নির্দেশে সংকলিত ইসলামী আইনের একটি সংকলনকে বলা হয় ফতোয়াই আলমগিরি। নেক্সট নাম্বার 6, কোন মুঘল সম্রাট সঙ্গীত ও নৃত্য নিষিদ্ধ করেন? তো ঔরঙ্গজেব সঙ্গীত ও নৃত্য নিষিদ্ধ করেছিলেন। নেক্সট নাম্বার 7, মুঘল আমলে ভূমি রাজস্ব দপ্তরের প্রধান কর্মকর্তার পদবি কী ছিল? তো মুঘল আমলে ভূমি রাজস্ব দপ্তরের প্রধান কর্মকর্তার পদবি ছিল দিওয়ান। নেক্সট নাম্বার 8, ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের কোন দুটি রাজ্য তার সাম্রাজ্যভুক্ত করেন? তো ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের যে দুটি রাজ্য তার সাম্রাজ্যভুক্ত করেন সেগুলি হচ্ছে বিজাপুর ও গোলকুন্ডা। বিজাপুর 1686-তে এবং গোলকুন্ডা 1687-তে। নেক্সট নাম্বার 9, ঔরঙ্গজেবের সময় মুঘল সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কী ছিল? তো ঔরঙ্গজেবের সময় মুঘল সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল অশ্বারোহী বাহিনী। নেক্সট নাম্বার 10,
বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত? তো বুলন্দ দরওয়াজা অবস্থিত ফতেপুর সিক্রিতে, যেটা আকবর নির্মিত। নেক্সট, এবারে আমরা মারাঠা শক্তি, শিল্পকলা ও সংস্কৃতি নিয়ে আলোচনা করব। এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। নাম্বার 1, শিবাজির অষ্টপ্রধান বলতে কি বোঝায়? তো শিবাজির অষ্টপ্রধান বলতে তার প্রশাসনের 8 জন মন্ত্রীর সমন্বয়ে গঠিত পরিষদকে বোঝানো হয়। নেক্সট, নাম্বার 2, মারাঠা পেশোয়া বালাজি বাজিরাও কি নামে পরিচিত ছিলেন? তো মারাঠা পেশোয়া বালাজি বাজিরাও নানা সাহেব নামে পরিচিত ছিলেন। নেক্সট, নাম্বার 3, শিবাজির রাজধানী কোথায় ছিল? তো শিবাজির রাজধানী ছিল রায়গড়ে। নেক্সট, নাম্বার 4, মারাঠা শাসনে চৌথ কি ছিল? তো মারাঠা শাসনে চৌথ ছিল একটি কর, যা মোট রাজস্বের 1/4 অর্থাৎ 25% হারে আদায় করা হতো নিরাপত্তার বিনিময়ে। নেক্সট, নাম্বার 5, কোন মুঘল সম্রাটকে তার পুত্র খসরুকে হত্যার দায়ে অভিশাপ দেওয়া হয়েছিল? তো যে মুঘল সম্রাটকে তার পুত্র খসরুকে হত্যার দায়ে অভিশাপ দেওয়া হয়েছিল তা হচ্ছে জাহাঙ্গীর। নেক্সট, নাম্বার 6, জাহাঙ্গীরের দরবারের একজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম বলুন। তো জাহাঙ্গীরের দরবারের একজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম হচ্ছে বিষণ দাস। নেক্সট, নাম্বার 7, মুঘল স্থাপত্যে দ্বৈত গম্বুজ বা ডবল ডোম প্রথম কোথায় ব্যবহার করা হয়? তো মুঘল স্থাপত্যে দ্বৈত গম্বুজ বা ডবল ডোম ব্যবহার করা হয় হুমায়ুনের সমাধিতে, যা দিল্লিতে অবস্থিত। নেক্সট, নাম্বার 8, ঝারখা দর্শন প্রথা কে চালু করেন? তো ঝারখা দর্শন প্রথা চালু করেন আকবর। নেক্সট, নাম্বার 9, 1761 সালের তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠাদের বিরুদ্ধে কে লড়াই করেছিলেন? তো 1761 সালের তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন আহমদ শাহ আবদালি। তো আহমদ শাহ আবদালির নেতৃত্বে আফগান বাহিনী এই মারাঠাদের বিরুদ্ধে লড়াই করেছিল। নেক্সট, নাম্বার 10, ফারুকশিয়রের ফরমান কেন গুরুত্বপূর্ণ? কেননা এটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলায় বাণিজ্যের বিশেষ সুবিধা দিয়েছিল, যা তাদের ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হয়েছিল। এই ফারুকশিয়রের ফরমান ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলায় বাণিজ্যের বিশেষ সুবিধা দিয়েছিল, যা কিন্তু তাদের ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হয়েছিল। আচ্ছা, এবারে আমরা চলে যাচ্ছি আধুনিক ভারতের ইতিহাসে। এখানে আমরা ইউরোপীয়দের আগমন ও ব্রিটিশ শক্তির উত্থান 1750 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে আলোচনা করব। নাম্বার 1, ভারতে পর্তুগিজদের প্রথম কারখানা বা ফ্যাক্টরি কোথায় স্থাপিত হয়? তো ভারতে পর্তুগিজদের প্রথম কারখানা বা ফ্যাক্টরি স্থাপিত হয়েছিল কোচিনে 1500 সালে। নেক্সট, নাম্বার 2, কোন যুদ্ধে ভারতে ফরাসি শক্তির চূড়ান্ত পরাজয় ঘটে? তো বন্দিবাসের যুদ্ধে 1760 খ্রিস্টাব্দে তৃতীয় কর্ণাটক যুদ্ধ যেটাকে বলা হয়, তখন কিন্তু ফরাসি শক্তির চূড়ান্ত পরাজয় ঘটে তৃতীয় কর্ণাটক যুদ্ধে বা বন্দিবাসের যুদ্ধে। নেক্সট, নাম্বার 3, ডাচ বলতে কোন ইউরোপীয় জাতিকে বোঝানো হয়? তো ডাচ বলতে যে ইউরোপীয় জাতিকে বোঝানো হয় তা হচ্ছে নেদারল্যান্ডস বা হল্যান্ডের অধিবাসীদের বলা হয় ডাচ। নেক্সট, নাম্বার 4, 1757 সালের পলাশির যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? তো 1757 সালের পলাশির যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। নেক্সট, নাম্বার 5, 1764 সালের বক্সারের যুদ্ধের সময় বাংলার ইংরেজ গভর্নর কে ছিলেন? তো 1764 সালের বক্সারের যুদ্ধের সময় বাংলার ইংরেজ গভর্নর ছিলেন হেনরি ভ্যান সিটার্ট। নেক্সট, নাম্বার 6, পর্তুগিজরা কত সালে গোয়া দখল করে? তো পর্তুগিজরা 1510 সালে গোয়া দখল করেছিল। নেক্সট, নাম্বার 7, ভারত মহাসাগরে পর্তুগিজ আধিপত্যের ব্লু ওয়াটার পলিসি কে প্রবর্তন করেন? ভারত মহাসাগরে পর্তুগিজ আধিপত্যের ব্লু ওয়াটার পলিসি প্রবর্তন করেন ফ্রান্সিসকো ডি আলমেদা। মনে রাখবে, ফ্রান্সিসকো ডি আলমেদা ভারত মহাসাগরে পর্তুগিজ আধিপত্যের ব্লু ওয়াটার পলিসি প্রবর্তন করেছিলেন। নেক্সট, নাম্বার 8, হুগলি থেকে কোন ইউরোপীয় শক্তিকে বিতাড়িত করার পর ইংরেজরা তাদের ক্ষমতা সুসংহত করে? তো হুগলি থেকে যে ইউরোপীয় শক্তিকে বিতাড়িত করার পর ইংরেজরা তাদের ক্ষমতা সুসংহত করে তা হচ্ছে ডাচদের বিতাড়িত করার পর। নেক্সট, নাম্বার 9, পলাশির যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন? তো পলাশির যুদ্ধের সময় মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় আলমগীর। নেক্সট, নাম্বার 10,
ফরাসি ঘাঁটি পন্ডিচেরি ব্রিটিশদের দখলে কবে আসে? তো ফরাসি ঘাঁটি পন্ডিচেরি ব্রিটিশদের দখলে আসে 1761 সালে। এবারে আমরা ব্রিটিশ শাসন ও অর্থনৈতিক নীতি এই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। নাম্বার 1, বাংলার দ্বৈত শাসন ব্যবস্থা কে বাতিল করেন? তো বাংলার দ্বৈত শাসন ব্যবস্থা বাতিল করেন ওয়ারেন হেস্টিংস 1772 সালে। আচ্ছা, যদি বলে দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রচলন করেছিলেন, তো সেটা হয়ে যাবে লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ প্রচলন করেছিলেন দ্বৈত শাসন ব্যবস্থা এবং সেটা বাতিল করেছিলেন ওয়ারেন হেস্টিংস 1772 সালে। নেক্সট নাম্বার 2, চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সালে প্রথম কোথায় চালু হয়? তো চিরস্থায়ী বন্দোবস্ত 1793-এ প্রথম চালু হয় বাংলা, বিহার ও উড়িষ্যায়। নেক্সট নাম্বার 3, রাউতোয়ারি বন্দোবস্ত কে প্রবর্তন করেন? তো রাউতোয়ারি বন্দোবস্ত স্যার টমাস মনরো প্রবর্তন করেন মাদ্রাজ প্রেসিডেন্সিতে। নেক্সট নাম্বার 4, অর্থের বহির্গমন বা ড্রেইন অফ ওয়েলথ এই তত্ত্বের প্রধান প্রবক্তা কে? তো অর্থের বহির্গমন বা ড্রেইন অফ ওয়েলথ এই তত্ত্বের প্রবক্তা হচ্ছেন দাদাভাই নৌরোজি। নেক্সট নাম্বার 5, মহলোয়ারি বন্দোবস্ত প্রধানত কোথায় চালু ছিল? তো মহলোয়ারি বন্দোবস্ত প্রধানত চালু ছিল পাঞ্জাব ও উত্তর পশ্চিম প্রদেশে। নেক্সট নাম্বার 6, সাবসিডিয়ারি অ্যালায়েন্স বা অধীনতামূলক মিত্রতা নীতি কে চালু করেন? তো সাবসিডিয়ারি অ্যালায়েন্স বা অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন লর্ড ওয়েলেসলি। নেক্সট নাম্বার 7, ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রথম সামরিক বিদ্রোহ কোনটি? তো ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রথম সামরিক বিদ্রোহ হয়েছিল সেটা হচ্ছে ভেলোর সিপাহী বিদ্রোহ 1806 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 8, ব্রিটিশ ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? তো ব্রিটিশ ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। নেক্সট নাম্বার 9, ভারতে কাগজের মুদ্রা প্রথম কখন চালু হয়? তো ভারতে কাগজের মুদ্রা প্রথম চালু হয় 1861 সালে। নেক্সট নাম্বার 10, তৃতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধের সময় 1817 থেকে যেটা 18 খ্রিস্টাব্দের মধ্যে ঘটে, এই তৃতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? তো এই তৃতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড হেস্টিংস, যিনি ফ্রান্সিস রডন হেস্টিংস নামেও পরিচিত। নেক্সট, এবারে আমরা সামাজিক ও ধর্মীয় সংস্কার আন্দোলনগুলি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখব। নাম্বার 1, রাজা রামমোহন রায় কবে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? তো রাজা রামমোহন রায় 1828 সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট নাম্বার 2, সতীদাহ প্রথা বাতিল করে কোন আইন পাশ করা হয়? তো সতীদাহ প্রথা বাতিল করে রেগুলেশন 17 এই আইন পাশ করা হয় 1829 সালে। নেক্সট নাম্বার 3, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে। নেক্সট নাম্বার 4, বিধবা বিবাহ আইন কবে পাশ হয়? তো বিধবা বিবাহ আইন পাশ হয় 1856 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায়। নেক্সট নাম্বার 5, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? তো রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন 1897 সালে। নেক্সট নাম্বার 6, জ্যোতিবা ফুলে কোন সংস্থা প্রতিষ্ঠা করেন? তো জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন 1873 মহারাষ্ট্রে। নেক্সট নাম্বার 7, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে? তো প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছেন আত্মারাম পাণ্ডুরং 1867 সালে বোম্বেতে। নেক্সট নাম্বার 8, স্বামী বিবেকানন্দ শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনে কবে বক্তৃতা দেন? তো স্বামী বিবেকানন্দ শিকাগোর ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন 1893 সালে। নেক্সট নাম্বার 9, বাংলায় নব্যবঙ্গ আন্দোলন কে শুরু করেন? তো বাংলায় নব্যবঙ্গ আন্দোলন শুরু করেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। নেক্সট নাম্বার 10, তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? তো তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর 1839 সালে। এবারে আমরা 1857 সালের মহাবিদ্রোহ ও তার প্রভাব সম্পর্কে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। নাম্বার 1, 1857 সালের বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তো 1857 সালের বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং।
নেক্সট নাম্বার 2, বিদ্রোহের সময় কানপুরের নেতৃত্ব দেন কে? তো এই বিদ্রোহের সময় কানপুরের নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব। বাজিরাও দ্বিতীয় এর দত্তক পুত্র ছিলেন এই নানা সাহেব। নেক্সট নাম্বার 3, 1857 এর বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম আখ্যা দেন কে? তো 1857 বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের আখ্যা দিয়েছিলেন বিনায়ক দামোদর সাভারকর। নেক্সট নাম্বার 4, 1858 সালের রানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র কোথায় পাঠ করা হয়? তো 1858 সালের রানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র পাঠ করা হয় এলাহাবাদে। নেক্সট নাম্বার 5, লখনৌতে বিদ্রোহের নেতৃত্ব দেন কে? তো লখনৌতে এই মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বেগম হজরত মহল। মনে রাখবেন, লখনৌতে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বেগম হজরত মহল। নেক্সট নাম্বার 6, 1857 সালের বিদ্রোহের প্রত্যক্ষ বা তাৎক্ষণিক কারণ কি ছিল? তো 1857 সালের বিদ্রোহের প্রত্যক্ষ বা তাৎক্ষণিক কারণ ছিল এনফিল্ড রাইফেলের কার্তুজে গরু ও শূকরের চর্বির ব্যবহারের গুজব। নেক্সট নাম্বার 7, 1857 এর বিদ্রোহের পর ব্রিটিশ সংসদ কোন আইন পাশ করে? তো 1857 বিদ্রোহের পর ব্রিটিশ সংসদ যে আইন পাশ করে তা হচ্ছে ভারত শাসন আইন 1858 বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। নেক্সট নাম্বার 8, ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ কাকে পরাজিত করেন? তো তিনি স্যার হিউ রোজের নেতৃত্বাধীন ব্রিটিশ বাহিনীর কাছে পরাজিত হন, যদিও বীরত্বের জন্য তিনি স্মরণীয়। তো এই ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ কার কাছে পরাজিত হন? খুব ইম্পর্টেন্ট। তো তিনি স্যার হিউ রোজের নেতৃত্বাধীন ব্রিটিশ বাহিনীর কাছে পরাজিত হন। নেক্সট নাম্বার 9, বিহারের জগদীশপুরে 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব কে দেন? তো বিহারের জগদীশপুরে 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব দেন কুঁওয়ার সিং। নেক্সট নাম্বার 10, 1857 সালের বিদ্রোহের সূত্রপাত কোথায় হয়? তো 1857 সালের বিদ্রোহের সূত্রপাত হয় মিরাটে 10ই মে 1857-তে। নেক্সট এবারে আমরা জাতীয়তাবাদের উত্থান ও আইএনসি প্রতিষ্ঠা সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর জেনে নেব। নাম্বার 1, ভারতীয় জাতীয় কংগ্রেস বা আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? তো ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। নেক্সট নাম্বার 2, আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় বোম্বেতে 1885 সালে। নেক্সট নাম্বার 3, আইএনসি এর প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? তো আইএনসি এর প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তায়েবজি। 1887-তে মাদ্রাজ অধিবেশনে তিনি প্রথমবার সভাপতিত্ব করেছিলেন। নেক্সট নাম্বার 4, আইএনসি এর প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন? তো আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি ছিলেন জর্জ ইউল। 1888-তে এলাহাবাদ অধিবেশনে তিনি সভাপতি নির্বাচিত হন। নেক্সট নাম্বার 5, পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখক কে? তো পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখক হচ্ছেন দাদাভাই নৌরোজি। নেক্সট নাম্বার 6, আফগান নীতিতে মাস্টারলি ইনঅ্যাক্টিভিটি বা সচেতন নিষ্ক্রিয়তা নীতি কার সাথে যুক্ত? তো আফগান নীতিতে মাস্টারলি ইনঅ্যাক্টিভিটি বা সচেতন নিষ্ক্রিয়তা নীতি লর্ড জন লরেন্সের সঙ্গে যুক্ত। নেক্সট নাম্বার 7, পুনেতে সার্বজনিক সভা কে প্রতিষ্ঠা করেন? তো পুনেতে সার্বজনিক সভা প্রতিষ্ঠা করেন এম.জি. রানাডে 1870 সালে। নেক্সট নাম্বার 8, কে আইএনসিকে বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে আণুবীক্ষণিক সংখ্যালঘু বা মাইক্রোস্কোপিক মাইনরিটি বলে উল্লেখ করেছিলেন? তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে আণুবীক্ষণিক সংখ্যালঘু বা মাইক্রোস্কোপিক মাইনরিটি বলে উল্লেখ করেছিলেন লর্ড ডাফরিন। নেক্সট নাম্বার 9, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কবে পাশ হয়? তো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 সালে লর্ড লিটনের সময় পাশ হয়। নেক্সট নাম্বার 10, ইলবার্ট বিল বিতর্কের সময় ভাইসরয় কে ছিলেন? তো ইলবার্ট বিল বিতর্কের সময় ভাইসরয় ছিলেন লর্ড রিপন। এইবারে আমরা আলোচনা করব চরমপন্থী যুগ ও বঙ্গভঙ্গ আন্দোলন সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। নাম্বার 1, 1905 সালের বঙ্গভঙ্গের পেছনে ব্রিটিশদের আসল উদ্দেশ্য কী ছিল?
তো 1905 সালের বঙ্গভঙ্গের পেছনে ব্রিটিশদের আসল উদ্দেশ্য ছিল বাংলাকে বিভক্ত করে জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করা, অর্থাৎ ভোগ করো ও শাসন করো নীতি। নেক্সট নাম্বার 2, স্বদেশী আন্দোলন আনুষ্ঠানিকভাবে কবে শুরু হয়? তো স্বদেশী আন্দোলন 7ই আগস্ট 1905 সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় কলকাতার টাউন হলে। নেক্সট নাম্বার 3, সুরাট বিভাজন কখন ঘটে? তো সুরাট বিভাজন ঘটে 1907 সালে। কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিভক্ত হয়ে যায় এই সুরাট অধিবেশনে। নেক্সট নাম্বার 4, কাকে ভারতীয় অস্থিরতার জনক বলা হয়? তো ভারতীয় অস্থিরতার জনক বলা হতো বাল গঙ্গাধর তিলককে। নেক্সট নাম্বার 5, মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়? তো মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ঢাকায় 1906 সালে। নেক্সট নাম্বার 6, 1905 সালে বঙ্গভঙ্গ ঘোষণা করেন কে? তো 1905 সালে বঙ্গভঙ্গ ঘোষণা করেন ভাইসরয় লর্ড কার্জন, যদিও কার্যকর হওয়ার পর তিনি চলে যান। নেক্সট নাম্বার 7, বঙ্গভঙ্গ কবে বাতিল করা হয়? তো বঙ্গভঙ্গ বাতিল করা হয় 1911 সালে লর্ড হার্ডিঞ্জের আমলে। নেক্সট নাম্বার 8, ভারতের বাইরে গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? তো ভারতের বাইরে গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল। তিনি 1913 সালে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে এই গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট নাম্বার 9, হোম রুল আন্দোলন কে শুরু করেন? তো হোম রুল আন্দোলন অ্যানি বেসান্ত ও বাল গঙ্গাধর তিলক শুরু করেন 1916 সালে পৃথকভাবে, অর্থাৎ তারা কিন্তু আলাদা আলাদাভাবে শুরু করেছেন হোম রুল আন্দোলন। অ্যানি বেসান্ত আলাদা, বাল গঙ্গাধর তিলক আলাদা, কিন্তু 1916 সাল থেকেই তারা চালু করেন। নেক্সট নাম্বার 10, নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে মিলন কখন ঘটে? তো নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে মিলন ঘটে 1916 সালে লখনৌ অধিবেশনে। এবারে আমরা গান্ধী যুগ ও গণ আন্দোলন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখব। নাম্বার 1, ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কোথায় শুরু হয়? তো ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ শুরু হয় বিহারের চম্পারণে 1917 সালে। নীল চাষিদের সমস্যা নিয়ে এই সত্যাগ্রহ কিন্তু শুরু হয়। নেক্সট নাম্বার 2, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটে? তো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটে 13ই এপ্রিল 1919 সালে। নেক্সট নাম্বার 3, খিলাফত আন্দোলন কেন শুরু হয়? তো প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের খলিফার প্রতি ব্রিটিশদের কঠোর আচরণের প্রতিবাদে খিলাফত আন্দোলন শুরু হয়। নেক্সট নাম্বার 4, কোন ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন? তো যে ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন তা হচ্ছে চৌরি চৌরা ঘটনার পর 1922 সালে, যেটা হিংসাত্মক রূপ নেওয়ায় তিনি এই চৌরি চৌরা ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন। নেক্সট নাম্বার 5, সাইমন গো ব্যাক স্লোগানটি কখন দেওয়া হয়? তো 1928 সালে সাইমন কমিশন ভারতে ফিরে এলে সাইমন গো ব্যাক স্লোগানটি দেওয়া হয়। নেক্সট নাম্বার 6, 1929 সালের লাহোর অধিবেশনে আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তো 1929 সালের লাহোর অধিবেশনে আইএনসি এর সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। এই অধিবেশনে পূর্ণ স্বরাজ ঘোষণা করা হয়। নেক্সট নাম্বার 7, গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? তো গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় 5ই মার্চ 1931 সালে। নেক্সট নাম্বার 8, ডান্ডি অভিযান কবে শুরু হয়? তো ডান্ডি অভিযান শুরু হয় 12ই মার্চ 1930 সালে। নেক্সট নাম্বার 9, কে প্রথম গান্ধীজিকে মহাত্মা উপাধি দেন? তো গান্ধীজিকে মহাত্মা উপাধি দেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট নাম্বার 10, প্রথম গোলটেবিল বৈঠকে 1930 সালে আইএনসি এর প্রতিনিধিত্ব করে কে? তো প্রথম গোলটেবিল বৈঠক যেটা 1930 সালে হয়েছিল, সেখানে আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছিলেন আইএনসি প্রথম গোলটেবিল বৈঠক বর্জন করেছিল। ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রথম গোলটেবিল বৈঠক বর্জন করেছিল। আচ্ছা, এইবারে আমরা ভারত ছাড়ো আন্দোলন ও স্বাধীনতা সংগ্রাম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। নাম্বার 1, ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজির দেওয়া বিখ্যাত স্লোগানটি কী ছিল? তো ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজির দেওয়া বিখ্যাত স্লোগানটি ছিল করেঙ্গে ইয়া মরেঙ্গে, ডু অর ডাই। নেক্সট নাম্বার 2, আজাদ হিন্দ ফৌজ গঠনের প্রাথমিক ধারণা কার ছিল?
তো আজাদ হিন্দ ফৌজ গঠনের প্রাথমিক ধারণাটি ছিল ক্যাপ্টেন মোহন সিংয়ের 1941 সালে। নেক্সট নাম্বার 3, সুভাষচন্দ্র বসু স্বাধীন ভারতের অস্থায়ী সরকার কোথায় গঠন করেন? তো সুভাষচন্দ্র বসু স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেন সিঙ্গাপুরে 1943 সালে। নেক্সট নাম্বার 4, ভারত ছাড়ো আন্দোলনের সময় অর্থাৎ 1942 সালে ভাইসরয় কে ছিলেন? তো ভারত ছাড়ো আন্দোলনের সময় 1942 সালে ভারতের ভাইসরয় ছিলেন লর্ড লিনলিথগো। নেক্সট নাম্বার 5, ক্যাবিনেট মিশন ভারতে আসে কবে? তো ক্যাবিনেট মিশন ভারতে আসে 1946 সালে। নেক্সট নাম্বার 6, ভারত স্বাধীনতার সময় অর্থাৎ 1947 সালে আইএনসি এর সভাপতি কে ছিলেন? তো ভারত স্বাধীনতার সময় 1947 সালে আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি ছিলেন জে.বি. কৃপালিনী। নেক্সট নাম্বার 7, মাউন্টব্যাটেন পরিকল্পনা কি নামে পরিচিত? তো মাউন্টব্যাটেন পরিকল্পনা যে নামে পরিচিত ছিল তা হচ্ছে ডিকি বার্ড প্ল্যান, অর্থাৎ লর্ড মাউন্টব্যাটেনের আসল নাম লুইস মাউন্টব্যাটেন। ঠিক আছে। নেক্সট নাম্বার 8, ডাইরেক্ট অ্যাকশন ডে কবে পালিত হয়? তো ডাইরেক্ট অ্যাকশন ডে পালিত হয় 16ই আগস্ট 1946 সালে মুসলিম লীগ দ্বারা, যা কলকাতায় ভয়াবহ দাঙ্গার সূত্রপাত করে। নেক্সট নাম্বার 9, ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? তো ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি, যিনি লেবার পার্টি থেকে কিন্তু নির্বাচিত ছিলেন। নেক্সট নাম্বার 10, ভারতীয় স্বাধীনতা আইন 1947-এ ব্রিটিশ সংসদে কবে পাশ হয়? তো ভারতীয় স্বাধীনতা আইন 1947 ব্রিটিশ সংসদে পাশ হয় 18ই জুলাই 1947 সালে। এবারে আমরা গভর্নর জেনারেল, ভাইসরয় ও গুরুত্বপূর্ণ আইন সংক্রান্ত প্রশ্ন উত্তর দেখব। নাম্বার 1, কোন আইনের মাধ্যমে বাংলায় গভর্নর জেনারেলের পদ সৃষ্টি হয়? তো যে আইনের মাধ্যমে বাংলায় গভর্নর জেনারেলের পদ সৃষ্টি হয় তা হচ্ছে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে 1773 সালে। নেক্সট নাম্বার 2, কোন গভর্নর জেনারেলের সময় সাদা বিদ্রোহ ঘটে? তো ওয়ারেন হেস্টিংসের সময় এই সাদা বিদ্রোহ ঘটেছিল। রেগুলেটিং অ্যাক্টের কারণে সৃষ্ট কাউন্সিলের সদস্যদের সাথে এই দ্বন্দ্ব হয়েছিল। নেক্সট নাম্বার 3, কোন চার্টার অ্যাক্টের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্য বাতিল হয়? অর্থাৎ চীন ও চায়ের বাণিজ্য ছাড়া, ঠিক আছে, বাকিগুলো বাতিল হয়েছিল। তো যে চার্টার অ্যাক্টের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্য বাতিল হয় তা হচ্ছে চার্টার অ্যাক্টের মাধ্যমে 1813 সালে। নেক্সট নাম্বার 4, ভারতের প্রথম রেল লাইন কোন গভর্নর জেনারেলের আমলে চালু হয়? তো ভারতের প্রথম রেল লাইন চালু হয় লর্ড ডালহৌসির আমলে 1853 সালে বোম্বে থেকে থানে। নেক্সট নাম্বার 5, কোন আইনের মাধ্যমে প্রদেশগুলোতে দ্বৈত শাসন বা ডায়ার্কি প্রবর্তিত হয়? তো যে আইনের মাধ্যমে প্রদেশগুলোতে দ্বৈত শাসন প্রবর্তিত হয় তা হচ্ছে ভারত শাসন আইন 1919 সালে মন্টেগু চেমসফোর্ড সংস্কার এর মাধ্যমে। নেক্সট নাম্বার 6, লর্ড রিপনের স্থানীয় স্বায়ত্তশাসন সংক্রান্ত আইন কবে পাশ হয়? তো লর্ড রিপনের স্থানীয় স্বায়ত্তশাসন সংক্রান্ত আইন পাশ হয় 1882 সালে। নেক্সট নাম্বার 7, কার্যনির্বাহী পরিষদে ভারতীয়দের অন্তর্ভুক্তির পথ কোন আইনে খোলা হয়? তো কার্যনির্বাহী পরিষদে ভারতীয়দের অন্তর্ভুক্তির পথ যে আইনে খোলা হয় তা হচ্ছে ভারতীয় কাউন্সিল আইন 1861। নেক্সট নাম্বার 8, লর্ড কর্নওয়ালিস সানসেট ল বা সূর্যাস্ত আইন কোন ব্যবস্থার সাথে যুক্ত করেন? তো লর্ড কর্নওয়ালিস সানসেট ল বা সূর্যাস্ত আইন যে ব্যবস্থার সাথে যুক্ত করেন তা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের সাথে। নির্দিষ্ট তারিখের মধ্যে রাজস্ব না দিলে জমিদারি বাজেয়াপ্ত করা, এটি ছিল এই আইনের মানে মূল কথা। নেক্সট নাম্বার 9, সত্যবিলোপ নীতি বা ডক্ট্রাইন অফ ল্যাপস কে প্রবর্তন করেন? তো এই সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ডালহৌসি। নেক্সট নাম্বার 10, গভর্নর জেনারেলের পদ ভাইসরয়ে রূপান্তরিত হয় কোন আইনের মাধ্যমে? তো ভারত শাসন আইন 1858 লর্ড ক্যানিং প্রথম ভাইসরয় হন। ঠিক আছে, তো এই ভারত শাসন আইন 1858 মাধ্যমে গভর্নর জেনারেলের পদ ভাইসরয়ে রূপান্তরিত হয়ে যায়। তো এই ছিল আমাদের ইতিহাসের ম্যারাথন ক্লাস। ঠিক আছে,
পুরোটা যদি তোমরা সঙ্গে থেকে থাকো তাহলে কিন্তু অনেকটা উপকার হবে তোমাদের আপকামিং যে ডাব্লিউবি বলছি WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা যে আছে, সেখানে ইতিহাসের পোর্শনটা কিন্তু টোটালটা তোমাদেরকে আমি কমপ্লিট করিয়ে দিলাম। যে মানে সিলেবাসে যা আছে আর কি, প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে একদম আধুনিক ভারতের ইতিহাস পর্যন্ত টোটালটা কিন্তু কমপ্লিট করানো হলো। তো এইভাবেই কিন্তু পরবর্তী ক্লাসও আমি নিয়ে আসবো আরেকটা ম্যারাথন ক্লাস। এরপরে ফুল ফর্মের কিছু এনইপি, তারপরে এই সমস্ত ফুল ফর্মের কিছু ক্লাস নিয়ে আসার ইচ্ছা রয়েছে। তো এই ভিডিওটাকে তোমরা যথেষ্টভাবে সাপোর্ট করো, ঠিক আছে? তো এই ভিডিওতে রেসপন্স দেখে কিন্তু পরবর্তী ভিডিওগুলো আমি নিয়ে আসবো। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও। ধন্যবাদ।